আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি সোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমাদের নো ফিলার অনলি ক্যানন এটার সেকেন্ড এপিসোড নিয়ে আসছি আমরা। সেকেন্ড এপিসোডে আমাদের সাথে আছে আমাদের মনির ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি তো অবস্থা? এই তো ভাই চলতেছে আলহামদুলিল্লাহ। অনেক অনেক থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য আমাদের। প্রথম এপিসোডটা আমরা করছিলাম মিফতু ভাইকে নিয়ে। ওখানে কেমিস্ট্রি ওরিয়েন্টেড যা যা প্রশ্ন আছে ট্রাই করছি সব কিছুর অ্যান্সার নিয়ে আসার। তো এটা মোটামুটি আমরা ফিজিক্স রিলেটেড, আমরা যারা এসি রেডি কোর্সে আছো বা এমনিও যারা মনির ভাইয়ের অফলাইন স্টুডেন্ট আছো, তারা সবাই জানো যে এই মনির ভাই আমাদের ফিজিক্স পড়ায়। আমাদের এসি টোয়েডি কোর্সেও ভাইয়ের কিছু ক্লাস আছে, প্লাস ভাই ইঞ্জিনিয়ারিং কোর্সেও ক্লাস নিতেছে। অ্যান্ড ভাই বেশি না, মাত্র ভাই কত বছর ধরে যেন অফলাইন পড়াইতেছেন? এই আর কি 21 বছর হচ্ছে প্রফেশনালি। মাত্র। হ্যাঁ মাত্র আর কি। আর তার আগেও তো আপনি আরো হ্যাঁ ওই তো আমি তো মানে হচ্ছে ছোটবেলা থেকেই পোলাপান পরে অভ্যাস। সুতরাং যদি ওইভাবে চিন্তা করি, আমার পড়ানোর জার্নি হচ্ছে 94 সাল থেকে। তো আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকেই হচ্ছে মানে হচ্ছে বন্ধু বান্ধবদেরকে পড়াতাম। সো 94 থেকে এখন 30 বছর প্লাস তো হয়েই গেছে। যাক। তো ভাই আমাদের এই যে সিরিজটা, পডকাস্ট সিরিজটা, এটা মোটামুটি আমার মাথায় আইডিয়া আসছিল যে কিরকম কিছু একটা করা যায় কিনা, যেখানে আমরা পডকাস্ট এর আগেও করছি, যেখানে হলো টিচারদের আমরা ব্যাকগ্রাউন্ড বা টিচাররা তারা অ্যাডমিশন টাইমে কি করছে ওগুলো তেমন জানার ট্রাই করছি। অ্যান্ড ওইখান থেকে স্টুডেন্টরা কি শিখতে পারবে। তো আমার এখানে উদ্দেশ্য হলো আমরা অ্যাকচুয়ালি টিচারের লাইফ বা ওরকম কিছুই আনবো না। সোজা কথা, স্টুডেন্টদের যা যা প্রশ্ন হতে পারে আমরা সব কিছু ডিল করবো। যা যা প্রশ্ন পসিবল সব কিছু আমরা অ্যান্সার নিয়ে আসবো একসাথে। তো কথাবার্তা না বাড়ে আমরা স্টার্ট করি ভাই। ফিজিক্সের ক্ষেত্রে একদম শুরুতে স্টুডেন্ট যখন কলেজে উঠে, আমার প্রথম কথা হলো একটা রিয়ালিটি চেক একটু আপনি দেন যে এসএসসি এবং এইচএসসি সিলেবাস যদি আপনি একটু কম্পেয়ার করেন যে ওইটা কত ছোট আর এইটা কত বড়, অ্যান্ড টাফনেসের দিক দিয়ে যে ওইটা ইজি ছিল নাকি এইটা একটু ইজি আছে নাকি এটা কঠিন বেশি, জাস্ট কম্পেয়ার কন্ট্রাস্ট যদি একটু দেন। কম্পেয়ার একদম সহজভাবে আমি বলে দিই। এখানে অ্যাকচুয়ালি হিস্ট্রি না আনলে হবে না। আমি যখন ক্লাস 9-এ পড়তাম, 9-এ থাকতে আমার পুরো বই শেষ হয়ে গেছিল। সো ক্লাস 10-এ এসে আসলে আমার পড়ার তেমন কিছু ছিল না। আচ্ছা। এইচএসসিতে এসে ভাই সেটা পারি নাই। সো আমি যথেষ্ট পড়ুয়া মানুষ ছিলাম, কিন্তু এইচএসসি আমার কলেজের টেস্ট পরীক্ষার খুব সম্ভবত 3 দিন বা 4 দিন আগে আমার ফিজিক্স বই শেষ হয়েছে। সো আসলে এসএসসির তুলনায় এইচএসসির সিলেবাসটা অলমোস্ট ডাবল, কিন্তু সময় কিন্তু আর ডাবল হচ্ছে না, উল্টা সময় কমে যাচ্ছে 21 মাস। তো সিলেবাসটা আসলে এইটাও একটা বড় কারণ, বড় মনে হওয়ার পিছনে। আসলে পুরোপুরি 21 মাসও তোমরা পাবা না। কারণ হচ্ছে আমি যদি একটু জাস্ট রাইট ডাউন করি এখানে, যে কোনো কলেজের বাচ্চা কাচ্চা যারা এখন যারা 27 ব্যাচে আসো, 27 এইচএসসি ব্যাচ যারা, তোমরা ক্লাস শুরু করতেছো সেপ্টেম্বরে, 15 তারিখ থেকে। সেপ্টেম্বর 2025। তোমাদের এইচএসসি পরীক্ষা হবে আমরা ধরে নিচ্ছি এপ্রিল 2027-এ, সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ। তাহলে ইন বিটুইন তোমরা আসলে সময় পাচ্ছ কত মাস? তোমরা আসলে এপ্রিল 2027-এ তোমাদের যদি বোর্ড পরীক্ষা হয়, কলেজগুলো টেস্ট পরীক্ষা নিয়ে নিবে ডিসেম্বর 2026-এ। তাহলে তোমার হাতে সময় আছে কত মাস? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস, আর ওদিকে হচ্ছে 12 মাস। আসলে তুমি 16 মাস সময় পাবা তোমার এই যে সিলেবাসটুকু শেষ করতে। সো এখন যদি তোমরা আরও 2 মাস আগেও ক্লাস শুরু করতে, যে হ্যাঁ তোমাদের পরীক্ষাটা একটু পরে শেষ হয়েছে, শুরু হয়েছে পরে এপ্রিলে, তোমাদের যদি ফেব্রুয়ারিতেও পরীক্ষা শুরু হতো, তাহলে তুমি এখন কলেজে না ঢুকে 2 মাস আগে ঢুকতা, তাহলে 16 মাসের জায়গায় কত মাস পাবা? 18 মাস। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমাদের যদি এপ্রিল 2027-এ পরীক্ষা না হয়, যে সরকার তখন থাকবে ক্ষমতায়, তারা যদি সদয় হয় তোমাদের প্রতি, শিক্ষা বোর্ড যদি চিন্তা করে যে না বাচ্চাগুলা সেপ্টেম্বরে শুরু করেছে শিক্ষাবর্ষ, তাহলে তাদেরকে আমরা জুনে পরীক্ষা নেই, জুন 2027-এ পরীক্ষা যদি হয় তোমার, তাও কিন্তু তুমি সর্বোচ্চ কত মাস পাবা? 18 মাস পাবা। কারণ টেস্ট পরীক্ষার মধ্যেই তো তোমাকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ করতে হবে। সো অলমোস্ট ডাবল সিলেবাস, কিন্তু সময় কত মাস? 18 মাস। আচ্ছা, আর টাইমের ব্যাপারটা তো ভাই বলে দিলেন যে কি পরিমাণ টাইম সে পাচ্ছে। যদি আমি হার্ডনেসের ব্যাপারটা একটু বুঝতে চাই যে এসএসসির সিলেবাস কতটুকু হার্ড ছিল আর তার তুলনায় ইন্টারমিডিয়েট সিলেবাসটা কতটুকু হার্ড? আসলে এখানে পড়ালেখায় আমি সবসময় একটা কথা বাচ্চাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা পরিশ্রম করি কেন? আসলে আমরা পরিশ্রম করি যাতে আরও অধিকতর পরিশ্রম করার যোগ্যতা অর্জন করতে পারি। আমি এই কথাটা একটু বুঝিয়ে বলি। ক্লাস 4-এর তুলনায় ক্লাস 5-এর পড়া নিশ্চয়ই সহজ হয় নাই।
ক্লাস 5-এর তুলনায় 6-এর পর আরও সহজ হয় নাই। সো যতই উপরে উঠছি আমরা, পড়ালেখাটা আমাদের ম্যাচুরিটি অনুযায়ী অবশ্যই আরেকটা স্ট্যান্ডার্ড হবে, এটাই স্বাভাবিক। সো আসলে এই কোশ্চেনটা যারা করে, আমি তাদেরকে অ্যান্সারটা এইভাবে দিই যে ভাই তুমি ভুল কোশ্চেন করতেছো, কারণ তুমি উপরের ক্লাসে উঠতেছো, তোমার পড়ালেখাটা তো আরেকটু স্ট্যান্ডার্ড হবেই। সো এখানে আসলে ইস্যুটা হার্ডনেসের না, ইস্যুটা হচ্ছে তুমি কীভাবে ডিল করতেছো তার। সো তুমি নিশ্চয়ই 6-এর যে পড়াটা 7 এসে একইভাবে পড়ো নাই, ডিল করছো যে ঠিক আছে 6-এ এইভাবে পড়ে আসছি, 7-এ এইভাবে পড়তে হচ্ছে। 8-এর পড়াটা 9-10-এর পড়াটা এক ছিল না, কারণ তোমার 9-10-এর পরে একটা এসএসসি পরীক্ষা দিতে হয়েছে, একটা বোর্ড পরীক্ষায় বসতে হয়েছে। সো ওটার একটা আলাদা প্রেশার, তুমি কিন্তু ডিল করে আসছো। সো একইভাবে তোমাকে এইচএসসিটাকেও ডিল করতে হবে রে ভাই। সো ইটস নট অ্যাবাউট হার্ড অর টাফ, ইটস অল অ্যাবাউট কীভাবে তুমি জিনিসটার প্রতি অ্যাপ্রোচ নিবা, ডিল করবা। ওকে, তো ভাই প্রথম যে প্রশ্নটা পোলাপান করে, অবভিয়াসলি আপনাকে অফলাইনে অনেক পোলাপান করে ভাই কোন বই কিনবো। ওকে, আমি বইপত্রের বেলায় একটা অ্যালগোরিদম দিয়ে দিই। সো আমি সেই অ্যালগোরিদমটা এখানেও একটু তৈরি করি। আমি বইপত্রের বেলায় সবসময় সবাইকে বলি যে নিজের অবস্থান বুঝে বই সিলেক্ট করতে হবে। সো আমি শুরুতেই যে কোশ্চেনটা করি সেটা হচ্ছে, আপনি কি আতেল কিনা? সো আতেল মানে অ্যাকচুয়ালি কি? আতেল মানে হচ্ছে আমরা যাদেরকে নার্ড বলি, এই আতেলের ইংরেজিটা আপনারা ভালো বুঝেন, আতেলের থেকে নার্ড। ইফ ইউ আর এ নার্ড, আমাকে জিজ্ঞেস করার দরকারই নেই কোন বই পড়বেন, আপনি যে কোনো বই পড়তে পারবেন, কারণ নার্ডদের জন্য কোনো বই কঠিন বলে কিছু নাই। যদি অ্যান্সারটা না হয় তাহলে চলেন এখন আমরা সিলেক্ট করি। অ্যান্সারটা হ্যাঁ হইলে, হ্যাঁ, তাহলে যে কোনো বই, পছন্দ অনুযায়ী যে কোনো বই। সো সেটা শাহজাহান তপন হইতে পারে, সেটা ইসাক স্যারের বই হইতে পারে, সেটা প্রামাণিক স্যারের বই হইতে পারে, সেটা সেলু স্যারের বই হইতে পারে, যে কোনো বই যদি আতেল হন কেনেন, সমস্যা নেই। আচ্ছা, আতেল বানানো একটা চন্দ্রবিন্দু আছে। যদি না হয় তাহলে আমি জিজ্ঞেস করবো আপনার আসলে প্রাইম কনসার্ন বা প্রাইম টার্গেট কি। সো টার্গেট যদি হয় মেডিকেল, তাহলে অবশ্যই ইসাক স্যারের বই অথবা তপন স্যারের বই। যদি টার্গেট হয় ডিইউ, তাহলে তপন স্যারের বই গুড এনাফ, অথবা ইসাক স্যারের বই পড়তেও পারেন। আর যদি টার্গেট হয় ইঞ্জিনিয়ারিং, তাহলে ইসাক স্যারের বই অথবা প্রামাণিক স্যারের বই। আমি সাধারণত সেলু স্যারের বইটা আতেল ছাড়া কাউকে রেফার করি না। কেন করি না সেটা একটু বুঝিয়ে বলি। প্রত্যেকটা বই অসাধারণ বই, আমি কোনো বইকে কোনো বইয়ের থেকে ছোট করতে পারবো না, কারণ এই বইগুলা যে স্যাররা লিখছেন সেই স্যাররা একেবারে সর্বজন শ্রদ্ধেয় স্যার সবাই। কিন্তু তাহলে সেলু স্যারের বইয়ের প্রতি আমার মানে হচ্ছে কেন এই বিদ্বেষটা? আসলে এটা বিদ্বেষ না, জিনিসটা হচ্ছে কি, সেলু স্যারের বইটা অনেক স্ট্যান্ডার্ড একটা বই, এবং স্যারের বইয়ে এমন কিছু সুন্দর সুন্দর এক্সাম্পল দেওয়া আছে যেগুলো আপনাকে ব্রেন স্টর্ম করতে বাধ্য করবে। এখন যে একটু দুর্বল স্টুডেন্ট, সে যখন এই কোশ্চেনগুলোর অ্যান্সার নিজে বের করতে পারে না, অনেক সময় আমাদের যে জিনিসটা হয়, পড়তেছি কিন্তু অ্যান্সার পাচ্ছি না, পড়ার আগ্রহ নষ্ট হয়ে যায়। সো আমি সবাইকে নিজের লেভেল অনুযায়ী বইটা সিলেক্ট করতে বলি। যে শাহজাহান তপন স্যারের বই বা ইসাক স্যারের বইয়ে আসলে বইয়ের ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি সহজবোধ্য, নাম্বার 1। নাম্বার 2, এখানে অ্যাকচুয়ালি পরীক্ষায় আসার কোশ্চেনগুলোই বেশি আলোচনা করা হয়। আসবে না বা কদাচিৎ আসতে পারে এই টাইপের প্রশ্ন শাহজাহান তপন স্যার বা ইসাক স্যারের বইয়ে আলোচনা কম, কিন্তু প্রামাণিক স্যার এবং সেলু স্যারের বইয়ে এটার আলোচনা বেশি। এই জন্য আমি শুধুমাত্র যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট আছেন, যে যারা পিওরলি শুরু থেকেই ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চান, তাদেরকে আমি তপন স্যারের থেকে ইসাক স্যার, প্রামাণিক স্যারের বই বেশি করতে বলি। আর হচ্ছে আতেলদের জন্য আমি বলি সেলু স্যারের বই পড়েন, সমস্যা নেই। ওকে, তো ভাই এখানে আরেকটা প্রশ্ন আমি করব, অবভিয়াসলি একটা বই কি এনাফ কিনা? মোর দ্যান এনাফ। একটা বই শুধু এনাফ না, একটা বই মোর দ্যান এনাফ। এখন এটার অ্যান্সারও আমি দিই। আমাদের দেশে এখন যেটা চলে সবে হচ্ছে বাণিজ্য করে, শিক্ষা বাণিজ্য, সেটা অফলাইন প্ল্যাটফর্ম হোক, অনলাইন প্ল্যাটফর্ম হোক।
আমি নিজে কোচিংয়ের সঙ্গে যুক্ত থেকে আমি কোচিংয়ের বদনাম করতেছি বাধ্য হয়ে, কারণ কোচিংয়ের ভিতরে কি চলে সেটা তো আমি সবচেয়ে ভালো জানি, তাই না? যেহেতু আমি 21 বছর ধরে এই কোচিং ব্যবসাটার সঙ্গে জড়িত আছি। অধিকাংশ কোচিং হচ্ছে বাচ্চাদেরকে ভয় দেখায়। তো ভাই বাণিজ্য হয় ভয় থেকে আসে, না হলে লোভ দেখানো থেকে আসে। আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝায় বলি। একটা বাচ্চাকে যদি আমি বলি যে ভাইয়া বাসায় বসে পড়েই বুয়েট ভর্তি পরীক্ষায় 1 থেকে 50 আসা সম্ভব, ও ছেলে কি আর আমার কাছে আসবে না? তো আমার তো বাণিজ্য নষ্ট হয়ে গেল। সো আমি কিন্তু তাকে বলবো যে দেখো, তোমার চান্স যদি সুনিশ্চিত করতে হয় তোমাকে আমার এখানে এসে পড়তে হবে। এটা একটা বাখোয়াস কথা। হ্যাঁ, কোচিংগুলার সার্ভিস দরকার, কিন্তু এর মানে এই না কোচিংয়ের সার্ভিস ছাড়া কেউ ভালো করতে পারবে না। সো কথাগুলোর মিনিং বুঝতে হবে। তোমার যদি মনে হয় তুমি একা একা বাসায় পড়তে পারতেছো না, তোমার সেলফ ড্রাইভিং ফোর্স নাই, তাহলে তোমার কোচিং দরকার। কিন্তু তোমার যদি সেলফ ড্রাইভিং ফোর্স থাকে যে না আমি নিজে নিজে বাসায় পড়তে পারি, নিজে নিজে এক্সামগুলো দিতে পারি, তাহলে তোমার আসলে কোচিং সেন্টারের খুব বেশি জরুরত নাই। একইভাবে বইয়ের বেলায় দুটো বই কেন বলে? দুটো বই অনেকেই রেকমেন্ড করে এই কারণে যে তুমি একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ যাতে প্র্যাকটিস করতে পারো। এখন কোশ্চেনটা হচ্ছে সবার কি ব্রেনের ক্যাপাসিটি ভাই এক না। আমি যখন অ্যাজ এ টিচার ক্লাসরুমে দাঁড়াচ্ছি, আমি সবচেয়ে ভালো স্টুডেন্টেরও যেমন টিচার, সবচেয়ে দুর্বল স্টুডেন্টেরও আমি টিচার। সো আমাকে ইন জেনারেল মেসেজটা দিতে হবে। সো আমার ইন জেনারেল স্টুডেন্টের জন্য মেসেজ একটাই, যে কোনো একটা বইয়ের সকল কনসেপ্ট বুঝে বুঝে সকল ম্যাথ তুমি করো, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো অ্যাডমিশন টেস্টে তুমি চান্স পাবা ভাই। হ্যাঁ, হয়তোবা মেরিট পজিশন আগানোর জন্য আরও অনেক কিছু লাগবে, কিন্তু চান্স পাওয়ার জন্য যে কোনো একটা বইয়ের সকল কনসেপ্ট বুঝে পড়তে হবে। আমি আবার রিপিট করতেছি, মানে ইটস নট অ্যাবাউট পড়া, কনসেপ্ট বুঝে পড়তে হবে। 2, সকল ম্যাথ কনসেপ্ট বুঝেই করতে হবে, দেখলে হবে না। মানে এখনকার জেনারেশনের একটা প্রবলেম হয়ে গেছে, ভাই ম্যাথ দেখছো তো কি হয়েছে, তোমরা করতে দিলে তো তুমি পারো না। এবং এইখানে আমি একটা এক্সাম্পল দেই যে দেখো, তোমার যদি আমি সারাদিন সার্কাস দেখতে বসায় দিই, যে বসে বসে তুমি সার্কাস দেখো, নিজে সার্কাসের ওই জিনিসটা করলা না, যে যেমন হচ্ছে জাগলাররা বল জাগলিং করে, সো শূন্যে 3-4টা বল একসাথে জাগলাররা এখানে জাগল করতেছে, দেখা যায় 5-6টা বলও জাগল করে তারা। তো এইটা তুমি ভাই 2 বছর বসে বসে দেখলা, পরীক্ষার হলে যে তুমি বল জাগল করতে পারবা না, কারণ তুমি করো নাই। সো আসলে একাধিক বই পড়ার থেকে একটা বই কনসেপ্ট বুঝে পড়তে হবে, কনসেপ্ট বুঝে ম্যাথগুলো করতে হবে, তাহলে দিস ইজ গুড এনাফ। ওকে, তাহলে ভাই এখানে একটা কোয়েশ্চেন যে থাকে পোলাপানের, যে আমি ভেক্টর চ্যাপ্টারটা একটা বই দেখে ভালো বুঝছি, অন্য চ্যাপ্টারে অন্য একটা বই গুছানো লিখছে, হইতে পারে যে এরকম লাইক ডিফারেন্স হয়েছে, কোনো একটা বইয়ে একটা চ্যাপ্টার ভালো লিখছে, অন্য বইয়ে আরেকটা চ্যাপ্টার ভালো লিখছে, আর পোলাপান যে এই প্রশ্নটা করে, তাহলে আমি তখন কি করব, মানে তখন অ্যান্সারটা কি হয়? তাহলে আবার বলবো যে কোশ্চেন করছে সেটা আবিশ, মানে আমি ডিরেক্ট এইভাবে কথা বলি, কেন বলি, কারণ হচ্ছে যদি আমার লাইফে আল্লাহ তাআলা আমাকে কোনো নিয়ামত দিয়ে থাকেন, সেটা হচ্ছে হাউ টু ইউটিলাইজ টাইম, আর কীভাবে ইফিসিয়েন্সি বাড়াতে হবে, সেই জিনিসটা আল্লাহ তাআলা আমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন, এটা আমার কোনো অ্যাচিভমেন্ট না। আমি একটা সহজ হিসাব বলি, আমি একেবারে সহজ সরলভাবে যদি বলি, আমরা কয় মাস সময় পাইছি? 18 মাস, তাই না? চলো দেখি, 18 মান্থস, 18 গুণন 30, 540 ডেজ, এর বেশি তো সময় পাওয়া সম্ভব না, তাই না? এখন এই 540 ডেজে আমার কলেজ থাকবে ধরে নিলাম 300 দিন, 300 ডেজ কলেজ ডেজ। এই 300 কলেজ ডেজে আমি অন অ্যান অ্যাভারেজ বাসায় এসে পড়তে পারবো 5 ঘন্টা। কলেজ করে প্র্যাকটিক্যাল করে তারপরে এসে বাসায় 5 ঘন্টা পড়া বেশ কঠিন কাজ। আবার তো হচ্ছে এখনকার জেনারেশনের ছেলেপেলেদের কোচিং থাকে, তাহলে বাসায় সে যদি 5 ঘন্টা করে পড়ে, 300 দিনে সে 1500 ঘন্টা পড়বে, বাকি 240 দিন তার হলিডেজ, শুক্র শনি এবং অন্যান্য বন্ধ। তাহলে 240 দিন সে যদি 10 ঘন্টা করেও পড়ে, 2400 ঘন্টা, তাহলে তার হাতে অ্যাকচুয়ালি সময় আছে 3900 ঘন্টা।
তাহলে একটা বাচ্চা দুর্দান্ত পড়ুয়া যদি হয় বন্ধের দিনগুলোয় 10 ঘন্টা করে পড়বে। তার মানে এইটা কি, এটা হচ্ছে একেবারে মারাত্মক দুর্দান্ত একটা স্টুডেন্ট। 3900 ঘন্টা সে 18 মাসে পড়বে। এবার 3900 ঘন্টার মধ্যে আমি যদি টাইমটাকে ভাগ করি, টোটাল পেপার হচ্ছে 13টা। এইচএসসি লাইফেও তার পেপার হচ্ছে 13টা, 3 13 39। তাহলে এক একটা পেপারে সে সর্বোচ্চ 300 ঘন্টা দেওয়ার সময় পাবে। সর্বোচ্চ কত ঘন্টা? 300 ঘন্টা। তার মানে একটা চ্যাপ্টারে ফিজিক্সের ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে 11টা চ্যাপ্টার। যদিও আমরা একটা চ্যাপ্টার বাদ দিতে পারি, যে ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার নান্না মুন্না ছোট চ্যাপ্টার, সেকেন্ড পেপারের লাস্ট যে চ্যাপ্টার একাদশ অধ্যায় সেটাও একটু নান্না মুন্না টাইপ চ্যাপ্টার, জ্যোতির্বিজ্ঞান। 19টা চ্যাপ্টার, ধরে নিলাম 20টা। তাহলে 300 ঘন্টা আমি একটা পেপারে সময় পাবো, তার মানে 30 ঘন্টা একটা চ্যাপ্টারের সময় পাবো। এর বেশি একটা চ্যাপ্টারে দেওয়া সম্ভব না। না ভাই 30 ঘন্টা পাবো না একটা পেপারে 300 ঘন্টা, একটা পেপারে। হ্যাঁ, এটা কিন্তু 13 দিয়ে ভাগ করছি আমি। ঠিক আছে, তাহলে 13টা পেপার, তাহলে 30 ঘন্টা আমি একটা চ্যাপ্টারে পাচ্ছি। এইবার ভাইয়া বা আপু তুমি চিন্তা করো তো, তোমার হাতে সময় আছে 30 ঘন্টা, তাও কিভাবে পড়লে? ওই যে দেখো ছুটির দিনগুলোয় ভাইয়া আপু 10 ঘন্টা করে পড়তে হবে, বাসায় কোচিং এর পরে কিন্তু এর মধ্যে ইনক্লুডেড না। সো এটা হাইলি ইমপ্রবাবল যে তুমি 3900 ঘন্টা তোমাকে দিতে পারবা, সেখানেও তুমি 30 ঘন্টার বেশি একটা চ্যাপ্টারে পাচ্ছ না। তুমি ভাই কিভাবে এক বইয়ের এক চ্যাপ্টার আরেক বইয়ের আরেক চ্যাপ্টার তুলনা করার সুযোগ পাচ্ছ, সেটা আমাকে আগে অ্যানসার দাও। সো ভাই যে বইটা পড়তেছো ওই বইয়ের মধ্যে লেগে থাকো। তাহলে ভাই অবভিয়াসলি এক স্টুডেন্টদের প্রথম যে ওরা একটা প্র্যাকটিস করে, ওটা হলো যে ভেক্টর ধরেন পড়তেছে, ভেক্টরের লব্ধি পড়তেছে। আচ্ছা একটু ইসাক স্যারের বইয়ে দেখি লব্ধিটা কেমন লেখা, একটু তপন স্যারের বইয়ে দেখি, একটু শেলু স্যারের বইয়ে দেখি লব্ধি কি লিখছে, সেম থিওরি 3 জায়গায় পড়তেছে। তাহলে ওদের এটারে অ্যাকচুয়ালি আপনি কি বলবেন? এই যে দেখো হিসাব আমি দেখাই দিছি, তুমি তোমার টাইম যদি ওয়েস্ট করো, তোমার এই যে টাইম তো চলে যাচ্ছে। এক্স্যাক্টলি। আচ্ছা ভাই, মেইন বইয়ের পাশে সহায়ক বই হিসেবে সে কিছু নিতে পারে কিনা? গাণিতিক, পদার্থবিজ্ঞান বা টেস্ট পেপার। সময় কত ঘন্টা? 30 ঘন্টা। কনসেপ্ট পড়তেই তো 15 থেকে 20 ঘন্টা চলে যায়। তারপর সেই কনসেপ্ট অনুযায়ী ম্যাথ করতে, মানে আমি সবসময় যেটা বলি, স্টেপ 1 কনসেপ্ট বা থিওরি। এখন কোশ্চেন হইতে পারে যে মেডিকেলে পড়বে, যে ডিউতে পড়বে, তার কনসেপ্ট বা থিওরি পড়ার দরকার কি? ভাই কনসেপ্ট বা থিওরির ভিতর থেকে এমসিকিউ প্রচুর আসে। সো তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যদি কেউ চিন্তা করে যে আরে ডেরিভেশন পড়ার দরকার নেই, ও তো আসে না, ও পরীক্ষায় আসে না, কিন্তু ওই ডেরিভেশনটা আমরা পারি না বলেই সৃজনশীল ধরতে পারি না। তো অনেকেই কমপ্লেইন করে যে ভাই আমি তো ম্যাথ পারি, সৃজনশীল করতে পারি না। কারণ হচ্ছে তুমি তো ওই যে সৃজনশীল সলভ করার জন্য যে থিওরি, সেই থিওরি তুমি পড়ো নাই, তুমি সূত্র করতে পারো না। সুতরাং তুমি তখন থিওরির অ্যাপ্লিকেশনটা বুঝতেছো না ভাইয়া আপু। সো স্টেপ 1 হচ্ছে কনসেপ্ট বা থিওরি পড়বো। স্টেপ 2 উদাহরণের ম্যাথ ধরে ধরে করতে হবে। এখন অনেকেরই এই বিষয়ে একটা প্রচন্ড গাফিলতি আছে। কিরকম গাফিলতি? আরে উদাহরণ তো এটা তো দিয়েই দিছে, এটা করবো কেন? আরে ভাইয়া ওটা দিয়ে দিছে কেন? যাতে প্রথমবার তুমি ম্যাথ করতে যাচ্ছ তুমি না আটকাও। এই জন্যই স্যাররা সলভগুলো দিছেন, যে তুমি ফার্স্ট টাইম এই কনসেপ্টটা পড়লা, করে ম্যাথ করতে যে তুমি যদি আটকায় যাও, তোমার তো পরের স্পিডটা কমে গেল। সো তুমি যাতে না আটকাও এই জন্য ম্যাথগুলো সলভ করে দেওয়া। তার মানে কি এই উদাহরণের ম্যাথ ওটা তো সলভই করে দাও, ওটা আমি কেন করব? সো স্টেপ 1 কনসেপ্ট বা থিওরি, স্টেপ 2 হচ্ছে উদাহরণের ম্যাথ করা। স্টেপ 3 আমি স্টেপ 3তে সাধারণত অনুশীলনীতে যেতে নিষেধ করি। কেন? আমার সময় তো ভাই লিমিটেড। আমি শুরুতে একটা কথা বলছি যে আমার সময় আনলিমিটেড না, আমার সময় লিমিটেড। একটা ভালো ছাত্রের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে তার হাতে থাকা সময়টার পারফেক্ট ইউটিলাইজেশন করবে। এবং ভালো ছাত্রের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে সে তার সবগুলা বিষয়ই ভালো হবে। সো আমি এটা মানতেই নারাজ, একজন ছাত্র ফিজিক্স বা ম্যাথে দুর্দান্ত, ও ভাই আসলে ফিজিক্স ম্যাথ করতে যেয়ে এই কেমিস্ট্রি পড়ার সুযোগ পাচ্ছে না, ও ভালো ছাত্রই না। ও মানে যে যাই এসে আমাকে বলুক, এইচএসসি লেভেলে একটা ভালো ছাত্রের ডেফিনেশন হচ্ছে সে প্রতিটা বিষয়েই দুর্দান্ত হবে আমাদের দেশের পার্সপেক্টিভে।
মানে যেহেতু আমরা ইউরোপিয়ান বা ইউএসএ তে বাস করতেছি না যে হ্যাঁ ওইখানে কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে খুবই ট্যালেন্টেড হলে তার জন্য ফিউচার খুব ব্রাইট, আমাদের দেশে কিন্তু সেই সুযোগটা নাই ভাই। সো তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাতেই দুর্দান্ত না হও, তুমি কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবে না। বা তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা ইংলিশ চারটাতেই একসাথে ভালো না হও, ডিইউ বা মেডিকেল তোমার জন্য কপালে দুর্গতি আছে, তাহলে আমার এইখানে সবগুলো সাবজেক্টে তাকে পড়তে হবে। সো সময়টা তো ওই 30 ঘন্টাই। তাহলে এখানে স্টেপ 3-তে এসে আমাকে অবশ্যই যেটা করতে হবে, বোর্ড সিকিউ সলভ। কয় বছর? অ্যাট লিস্ট 3 বছর। বেশি করতে পারলে ভালো, কিন্তু আমি জানি সময় নাই। স্টেপ 4, বোর্ড এমসিকিউ সলভ। স্টেপ 5, স্টেপ 4 পর্যন্ত করে যদি তোমার হাতে ভাইয়া আপু সময় থাকে, তাহলে স্টেপ 5 হচ্ছে তুমি যেটার জন্য তোমার টার্গেট আছে, বুয়েট হলে বুয়েট, ডিইউ হলে ডিইউ, মেডিকেল হলে মেডিকেল, তাহলে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ। এই স্টেপ 5 পর্যন্ত আসার পরেও যদি কারো হাতে সময় থাকে, আমি খুব ভালো মতো জানি স্টেপ 5-এ আসার পর পর্যন্ত কারো খুব বেশি সময় থাকে না। যদি সিম্পলি ভাই সব সাবজেক্টে তুমি যদি ভালো করতে চাও, তোমার এই স্টেপ 5 পর্যন্ত করতে তোমার 30 ঘন্টার বেশি লেগে যাবে রে ভাই। সো এরপরে স্টেপ 6-এ যে তুমি আদার্স করতে পারো, কিন্তু এই স্টেপ 5 পর্যন্ত কোনটা আপনি ভাই বাদ দিবেন? একটা বাদ দেওয়া মানে তো ওইখানে দুর্বলতা থেকে যাওয়া। এবং অধিকাংশ বাচ্চার অ্যাডমিশন সিজনে এসে বাচ্চা কাচ্চা দেখা যায় আমি অনেক কিছু পারি না, কারণ সেই স্টেপগুলো ফলো করে নেই। সে কী করতে গেছে? আমি একটু অন্যভাবে কথাটা বুঝিয়ে বলি। কেন আমি গাণিতিক পদার্থবিজ্ঞান যে কেউকে পড়তে নিষেধ করি? এখানে দুনিয়ায় আমাকে যে কেউ এসে যে কোনো কিছু বুঝাইতে পারো, বুঝাও, আমার কিছুই আসা যায় না। কারণ আমি যেটা বলবো সেটাকে তুমি পারলে ডিনাই করো। কারণ বললাম তো যে যদি কোনো কিছুতে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়ে থাকেন, সেটা হচ্ছে হাউ টু ইউটিলাইজ মাই টাইম। সেটা আল্লাহ তাআলা আমাকে শিখাইছেন, আলহামদুলিল্লাহ। সো একটু আমি একটা জিনিস বলি, এটা সবার সঙ্গেই ম্যাচ করবে। কেউ গাণিতিক পদার্থবিজ্ঞান নিয়ে বসলো, গাণিতিক পদার্থবিজ্ঞানে টাইপ ওয়াইজ ম্যাথগুলো ভাগ করা। কথার কথা, কোনো একটা চ্যাপ্টারে টাইপ আছে 10টা, 10 টাইপস। তাহলে প্রত্যেকটা টাইপের আন্ডারে যদি 10টা করে ম্যাথ থাকে, টোটাল 100 ম্যাথস। এইবার আমার কি একটা টাইম কনস্ট্যান্ট আছে না? আমার তো টাইম কনস্ট্যান্ট আছে। আমি টাইপ 1, 2, 3 এই 3টার 30টা ম্যাথ করতে করতে আমার সময় শেষ। আমি করছি কয়টা ম্যাথ? 30টা, কিন্তু কয় টাইপের? 3 টাইপের। বেসিক্যালি 3টা ম্যাথ করছি আমি, আসলে 3টা ম্যাথ করছি, বাকি 7টা ম্যাথ কই নাই। এবং এইচএসসি লাইফে তোমরা যে ঝামেলাটাই পড়বা, তোমরা একটা দুইটা চ্যাপ্টার গাণিতিক পদার্থবিজ্ঞান খুব মনোযোগ দিয়ে সলভ করবে, এরপর দেখবা তুমি টাইম ম্যানেজ করতে পারতেছ না, তুমি নাই হাওয়া। ভাইয়া প্রথম দিকে খুব মনোযোগ দিয়ে পড়তাম, এখন তো এসব পড়তে পারতেছি না, কারণ তোমার পড়ার স্টাইল ভুল। তুমি যার তার কথা শুই না লাভ দিছো। আমাদের দেশে পদার্থবিজ্ঞান শিক্ষকদের সবচেয়ে বড় সমস্যাটা বলি, আমার কেন যেন এদেরকে দেখলেই মারতে মন চায়। এদের কথাবার্তা শুনলে মনে হয় বাচ্চাটার এই একাডেমিক লাইফে পদার্থবিজ্ঞান ছাড়া আর কোনো সাবজেক্টই নেই ভাই। ওমা, বাচ্চাটার পদার্থবিজ্ঞানের বাইরে উচ্চতর গণিত পড়তে হচ্ছে, রসায়ন পড়তে হচ্ছে, জীববিজ্ঞান পড়তে হচ্ছে, হেভি ওয়েট 3টা সাবজেক্ট। না, সারাদিন পদার্থবিজ্ঞান ডেভেলপ করো, যেন পদার্থবিজ্ঞানী হয়ে সবগুলা বের হবে। ভাইয়া আপুরা, এসব স্যারদের কথা শুইনো না। উইথ ডিউ রেসপেক্ট টু অল দোজ টিচার্স, স্যারদের প্রতি আমি সম্মান রেখে বলতেছি, আমি আমার এইচএসসি লাইফের যদি হিস্ট্রিটা আমি চিন্তা করি, আমি কেন অ্যাডমিশন টেস্টগুলো ইজিলি ক্র্যাক করতে পারছি, কারণ আমার সব সাবজেক্টের দক্ষতা অলমোস্ট সেম ছিল। আমি যতটুকু বায়োলজি পড়ছি ততটুকুই ম্যাথ পড়ছি, ততটুকুই ফিজিক্স পড়ছি, কোথাও আমি কমতি দেই নাই। কিন্তু একটা সাবজেক্টে তুমি যদি বেশি ফোকাস করে ফেলো, এই যে তুমি ধরো এখন 10টা টাইপের ম্যাথ সলভ করতে যাবে, 100টা ম্যাথ করবা, কিন্তু করতে যায় দেখবা তোমার সময় বেশি গেছে, তাহলে ম্যাথ বা কেমিস্ট্রি বা বায়োলজিতে তোমার ঘাটতি তৈরি হয়ে যাবে। তাহলে ভাই মোটামুটি এখানে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার হয়ে গেছে। যেমন আমি জিজ্ঞেস করতাম যে একটা রোড ম্যাপ দেওয়ার জন্য, আপনি অলরেডি দিয়ে দিয়েছেন রোড ম্যাপ আমাকে। আমি জিজ্ঞেস করতাম যে টেস্ট পেপারে কত সাল পর্যন্ত সলভ করবো, ওটার অ্যান্সার আমার চলে আসছে অ্যাটলিস্ট 3 বছর। আচ্ছা, এখানে একটা জিনিস অ্যাড করি,
দেখো মানে বাচ্চা কাচ্চা অনেক সময় বোঝে না ভাই, মোটে 3 বছর। এই মিয়া 3 বছর মানে 3 8 24। কোনো কোনো বোর্ডে তো ডাবল প্রশ্ন আসে, যদি ডাবল প্রশ্ন নাও আসে তাও তো 24। প্রত্যেক বোর্ড যদি আমি চিন্তা করি 3 বছর, এক একটা বোর্ড কয়টা বোর্ড আছে? 8টা, মাদ্রাসা বোর্ড বাদ দিল। তাহলে 3 8 24টা প্রশ্নপত্র ভাই। সো 24টা সিকিউ, হিউজ। এরপর হচ্ছে বোর্ড এমসিকিউ মিনিমাম 100 আছে। 3 বছরের মধ্যে দেখা যায় অনেকগুলো এমসিকিউ, কারণ বোর্ড হচ্ছে আমার যেহেতু 8টা, 8 25-এ 200টা কোশ্চেন, 600টা কোশ্চেন হচ্ছে লাস্ট 3 বছরে। 600 কোশ্চেন থেকে আমি যদি চ্যাপ্টার ওয়াইজ ভাগ করি, 10টা চ্যাপ্টারে 60টা এমসিকিউ। সো এর বাইরেও তো বইয়ের অনুশীলনীর বেশ কিছু এমসিকিউ থাকে। তাহলে ওইখানে আমাদের অ্যান্সার একটা চলে গেল। আমি রোড ম্যাপের কথাটা বলতাম, তো এটা হয়ে গেছে। ভাই এখানে আরেকটা প্রশ্ন ছিল, ওটা হলো যে আমি যেটা জিজ্ঞেস করতাম যে ফিজিক্স কিভাবে পড়বে, তার মধ্যে আরেকটা প্রশ্ন হলো যে সে তো কোথাও না কোথাও পড়তেছে ফিজিক্স, অনলাইন হোক অফলাইন হোক। আচ্ছা, তাহলে আপনি এখানে যে বলছেন স্টেপ 1টা স্টার্ট হবে কনসেপ্ট বা থিওরি দিয়ে, ওটা হলো তার অফলাইনে বা ব্যাচ যেখানে এসে পড়তেছে তার পড়ার পরে। হ্যাঁ অবশ্যই। যে সে যে টপিকটা পড়ে আসছে দেন এসে ওটার কনসেপ্ট পড়বে, দেন এইভাবে বাদ বাকি জিনিসপত্র এইভাবে আগাইতে থাকবে। ওকে ভাই। আচ্ছা, এখন কথা হইলো নোট কি করবে কিনা। নোট করা বলতে এখানে আমি দুইটা জিনিসে আনবো। একটা হলো ক্লাস যখন করতেছে ক্লাসে নোটটা ভালো মতো যত্ন সহকারে করা। আরেকটা হলো সেকেন্ড হলো কিছু স্টুডেন্টের কিছু একটা বাজে টেন্ডেন্সি আছে, সে হলো 2-3টা বই একসাথে নিয়ে সে নিজের মতো নোট বানানো শুরু করবে। এই দুইটার মধ্যে মানে কোনটা করবে কোনটা করবে না? আচ্ছা, নোট বলে কিছু নেই। এইচএসসি লাইফ সায়েন্স পড়তেছো, নোট বলে কিছু নেই। ও নোট করতে গেছো, যাও টাটা গুড বাই, তোমার এইচএসসি আর পড়তে হবে না। মানে এইভাবে বলে দিচ্ছি কেন, আবারও বলতেছি টাইম কনস্ট্যান্ট। সময় তো 18 মাস। এই 18 মাসের মধ্যে 13টা পেপারের নোট ও তৈরি করা সম্ভব না, কারণ তোমার হাতে এনাফ টাইম নাই। তুমি যে সময় ধরে গুছায় সুন্দর মতো চিত্র এঁকে এঁকে লাল নীল হলুদ সবুজ বেগুনি রঙের কালি দিয়ে কনসেপ্ট লিখবা, ওই সময় 10টা ম্যাথ করতে পারবা। তোমার জন্য বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করাটা জরুরি। আর আমি বলি সবসময় পদার্থবিজ্ঞানের দাঁত এবং নখ হচ্ছে ম্যাথ। কেউ পদার্থবিজ্ঞানে ভালো তার মানে হচ্ছে সে ম্যাথে দুর্দান্ত। সো ম্যাথে একেবারে টপ নচ না এরকম কেউ পদার্থবিজ্ঞানে ভালো হওয়া একদম এটা কল্পনার বিষয়। তাহলে এখন ম্যাথে টপ নচ হতে হলে কি করতে হবে? প্রচুর ম্যাথ প্র্যাকটিস করতে হবে। সো ম্যাথ প্র্যাকটিস করতেছি ম্যাথে, তারপরে সে আবার ফিজিক্সে ম্যাথ করব, কনসেপ্ট পড়বো, এত কিছু করব, নোট করার সময়টা ভাই কই? এক্স্যাক্টলি। সো ক্লাসরুমে যে টিচারের ক্লাসেই বসো, স্যার যেটা পড়াচ্ছেন সেটাকে একদম সুন্দর গুছিয়ে তোলো, অথবা অনলাইনে যদি যে কোনো প্ল্যাটফর্মে থাকো না কেন। আমি শুরুতে একটা কথা বলছি, আমি সকল স্যারকে প্রচণ্ড সম্মান দেই, সম্মান করি। শুধুমাত্র যদি কোনো টিচার অযৌক্তিক আচরণ করে আমি সেই অযৌক্তিক আচরণের বিরোধিতা করব, আমি টিচারের বিরোধিতা করব না। কারণ আমি যদি কারো কাছ থেকে একটা অক্ষরও শিখে আমার লাইফে, উনি আমার টিচার। সুতরাং তোমরা অনলাইন অফলাইনে যার ক্লাসেই বসতেছো উনাকে প্রপার রেসপেক্ট তুমি যদি না দাও, বুঝে নিও তোমার লাইফের সামনে অন্ধকার। বিনয়ী হইতে হবে। ইভেন তোমার স্যার যদি তোমাকে ভুলভাবে গাইডও করেন, তুমি চুপচাপ সেখান থেকে চলে আসো, স্যারের সঙ্গে কখনোই তর্কে যাবা না। এটা একটা খুবই খারাপ একটা অভ্যাস যে এই স্যার কী করলো, ওই স্যার কী করলো। তুমি যাচাই করো ভাই বা আপু, তুমি যাচাই করো যে স্যারের জিনিসটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয়, ইউ ক্যান লিভ দ্য প্লেস। বাট আমরা এখন ইদানিং যেটা হয়ে গেছে, আমরা হচ্ছে জাস্টিফাই করতে শুরু করি। আরে ভাইয়া আপু, তুমি কেবল এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ো, তুমি কীভাবে জাস্টিফাই করো? আমি এখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করব, এটা অ্যাড না করলেই না। আমার একাডেমিক কেরিয়ার মোটে 18 বছরের। মানে আমি পড়ালেখা করছি কয় বছর? আমি পড়ালেখা করছি 18 বছর। কেমনে 18 বছর? ক্লাস 1 থেকে ক্লাস 12 কলেজ লাইফ পর্যন্ত 12 বছর, বুয়েটের গ্র্যাজুয়েশনে 4 বছর, 16 বছর, আইবিএতে 2 বছর, 18 বছর। এই 18 বছরের পুরো 18 বছরে আমি এখন বললে কেউ বিশ্বাস করবে না, আমি কোনোদিন ক্লাসে হাত তুলি নাই, একবারও না। নট ফর এ সিঙ্গেল টাইম। আমার বন্ধু বান্ধব যত আছে কেউ বলতে পারবে না আমি ক্লাসে স্যার এইটা কি এটা নিয়ে হাত তুলি নাই। হ্যাঁ, হাত তুলছি কখন? স্যার যদি কোনো কোশ্চেন আস্ক করে সেটার অ্যান্সার পারি সেই জন্য হাত তুলছি। বাট এইটা বুঝি নাই, আবার বুঝান, আমি হাতটা তুলি নাই কেন সেটা একটু বুঝায় বলতেছি। মানে আমি যেটা চিন্তা করতাম, স্যার পড়াইছেন,
আমি বুঝি নাই, এটা স্যারের ব্যর্থতা না, এটা আমার ব্যর্থতা। আইদার আমার অ্যাটেনশন নাই, অর হচ্ছে আমি জিনিসটা এখনো প্রপারলি বুঝতে পারি নাই। তাহলে আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে বাসায় যাইতে হবে, বাসায় যে খাতা খুলে আবার পড়তে হবে। এরপরে যদি না বুঝি নেক্সট ডেতে এসে ক্লাসের আগে বা পরে স্যারকে আমি আস্ক করবো। সো এখনকার টেন্ডেন্সিটা হয়ে গেছে এইখানে এটা এমন করলে এমন হবে কি না স্যার, তুমি ভাই এখনো কনসেপ্টটা বুঝোই নাই, আমি তোমার ফার্স্ট টাইম পড়াচ্ছি, ধুম করে তুমি কোশ্চেনটা থ্রো করলা, এটা না হয়ে ওটা হলে কি হইতো? কেন ভাই, কেন আপু, এটা কি বাসায় যায় চিন্তা করা যায় না? বাসায় যায় একটু বসা যায় না? সব কিছুই তুমি ক্লাসরুমে শিখে ফেলবা। এই যে টেন্ডেন্সিটা, এই টেন্ডেন্সিটা কিন্তু এদের ক্ষতি করে। আর এইখানে ভাই আরেকটা জিনিস আমি অ্যাড করব যে ওই এক 3-4টা বই নিয়ে নোট করার যে ব্যাপারটা, এটা সর্বোচ্চ 2 মাস টিকে বা 1 মাস টিকে। এই ভাই সাস্টেনেবল না, কারণ ওই যে বলছে টাইমটা, মানে আমি একটু অন্যভাবে কথাটা বলি। মানে ছোট ভাইয়া, ছোট আপুরা যারা হচ্ছে এই ভিডিওটা দেখতেছো, তোমরা শুরুর দিকে তোমাদের প্রচণ্ড উদ্যম থাকে, প্রচণ্ড উদ্যম থাকে, কিন্তু তোমাদের মাথায় ক্যালকুলেশন থাকে না। কলেজ যখন শুরু হয়, শুরুর দিকে প্র্যাকটিক্যাল থাকে না, কোনো কুইজ বা ক্লাস টেস্ট থাকে না। অনেক সময় যেই সবগুলা টিচার এইভাবে দৌড়টা দেয়, তখন দেখো যে তুমি সব সাবজেক্টেই পিছিয়ে পড়ছো। এরপর আসো, ভাইয়া আমার তো এই চ্যাপ্টার শেষ হয় নাই, ভাইয়া আমার তো এই চ্যাপ্টার শেষ হয় নাই। দেন মাঝে দিয়ে আরেকটা ক্ষতি করে কি, এর মধ্যে তো বাপ মারে প্রেশার দিয়ে 3টা বই সে কিনে ফেলছে, টাকাটা ওয়েস্ট গেল। এইটা তো হচ্ছে আসলে বাচ্চাদের দোষের থেকে আমি বলবো আমাদের টিচারদের দোষ। এখানে তো কি বললাম যে আমার মারতে ইচ্ছা করে যে একটা বই পড়ে বাংলাদেশের যে কোনো জায়গায় চান্স পাওয়া পসিবল। এখন যে এটাই বিশ্বাস করে না, উইথ ডিউ রেসপেক্ট টু টিচার্স, আমি স্যারদের প্রতি আবারও সম্মান রেখে, এই ভিডিওটা যদি কোনো স্যার দেখে থাকেন, আমি আপনার প্রতি প্রচণ্ড সম্মান রেখে কথাটা বলতেছি, বিন্দুমাত্র ছোট করতে যাচ্ছি না আপনাকে। আমি লাইফে 2টা অ্যাডমিশন টেস্ট দিছি আন্ডারগ্রেডে, একটা বুয়েট আর একটা মেডিকেল। ডিউ অ্যাডমিশন টেস্টে আমি বসি নাই, কারণ আমার কথা ছিল হচ্ছে বুয়েট মেডিকেলে চান্স পেয়ে গেছি, ডিউতে আমি চান্স পাইলেও পড়ুম না, হুদায় আমি সিট নষ্ট করতে যাবো না। আমি কয়টা ফিজিক্স বই পড়ছি? একটা। কয়টা বায়োলজি বই পড়ছি? একটা। কয়টা কেমিস্ট্রি বই পড়ছি? একটাই। কই আমার তো 2টা বই লাগে নাই। এখন আপনি বলতেই পারেন, স্যার আপনার সময় কম্পিটিশন ছিল না, কম্পিটিশন ছাড়াই আপনি চান্স পাইছেন। তো আমাদের সময় কম্পিটিশন যে লেভেলে ছিল, এখনও কম্পিটিশন সেই একই লেভেলে আছে। কেন? আমাদের সময় ইনফরমেশন এত অ্যাভেলেবল ছিল না, এখন ইনফরমেশন অ্যাভেলেবল। সো এখন ঢাকা শহরের একটা বাচ্চা যা পারে, গ্রামের একটা বাচ্চাও সেটা কিন্তু জেনে যাচ্ছে ডিউ টু ইন্টারনেট অ্যান্ড আদার্স। সো এখন এসে ইনফরমেশন ওভারফ্লো হচ্ছে, এইটা কেউ ধরতেই পারতেছে না। ব্রেনের ক্যাপাসিটি কতটুকু, সেই ক্যাপাসিটি অনুযায়ী আমার পড়তে হবে। যে বাচ্চাদের এখন সবচেয়ে বড় যে সমস্যাটা, সে ফর এক্সাম্পল, আমি মানে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, আবারও স্যারদের প্রতি সম্মান রেখে কথাগুলো বলতেছি। নিউটন অ্যান্ড বলবিদ্যায় সকল স্যার মনের মাধুরী মিশায় এদেরকে যে কী কী দেখায়, এটা ওটা সেটা একেবারে আসমানে তুলে ফেলে, 300-400 ম্যাথ করায়। প্রশ্ন আমার, অ্যাডমিশন টেস্টের দিন 6টা বা 8টা পেপারে মাথায় নিয়ে ঢুকতে হবে, কয়টা ম্যাথ তোমার মনে থাকবে? সেখানে ক্যাপাসিটির বিষয়টা আসলে ফার্স্ট প্রায়োরিটি। ওকে, সো ভাই এটার মোটামুটি আমরা অ্যান্সার পাইলাম। এখন একটা কথা হলো যে কোনো কোনো কলেজে দেখা যায় যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়াইতেছে। কোনো কোনো কলেজে মাল্টিপল টিচার একসাথে হলো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব একসাথে পড়ানো শুরু করছে। তো এখানে অ্যাকচুয়ালি স্টুডেন্ট কি করবে? একসাথে কি 2 পেপার পড়বে নাকি একসাথে 1 পেপার পড়াটা বেটার? এখানে প্রথম কথা, এক বালতি সমবেদনা। যে সকল কলেজ এইভাবে 2টা পেপার একসাথে মিলায় পড়ায়, আমার তাদের প্রতি আসলে করুণা ছাড়া কিছু নাই। এবং যে বাচ্চাগুলা এই প্রসেসের মধ্যে দিয়ে যায়, তাদের জন্য আমার ভীষণ মায়া হয়, ভীষণ মায়া, যে আসলে এইটা একটা অত্যাচার। আমি স্যারদেরকে বলবো, স্যাররা ম্যাডামরা প্লিজ বাচ্চাদেরকে এই অত্যাচারটা থেকে প্লিজ মুক্তি দেন, প্লিজ। মানে আপনারা মানে হচ্ছে কী ভাবেন আমি জানি না, একটা বাচ্চাকে আপনি একই সপ্তাহে 3জন টিচার 3টা চ্যাপ্টার পড়াচ্ছেন, বাচ্চা কোন চ্যাপ্টার পড়বে? এটা পড়ালেখার কোনো ওয়েই হইতে পারে না। আপনারা বলতে পারেন যে না, এইভাবে বছরের পর বছর ধরে আমরা পড়াচ্ছি, দিস ইজ দ্য মোস্ট ইনএফিশিয়েন্ট ওয়ে। টিচিংয়ের এটা সবচেয়ে ইনএফিশিয়েন্ট ওয়ে। একটা বাচ্চাকে আপনি একই সাথে দেখা যাচ্ছেন ভেক্টর পড়াচ্ছেন, একজন পর্যাবৃত্ত গতি পড়াচ্ছে, একজন আদর্শ গ্যাস পড়াচ্ছে। প্রচুর কলেজে এরকম হয়, বা পারলে হচ্ছে সেকেন্ড পেপারও পড়াচ্ছে, বিদ্যা শুরু করে দেয়। তো বাচ্চাটা বাসায় যে ওই সপ্তাহে পড়বেটা কি?
এইটা কোনো ওয়েই হইতে পারে না। মানে হচ্ছে এটা এখন আপনারা সারাদিন সারা রাত আমার সঙ্গে তর্ক করলেও কোনো লাভ নাই। আপনি নিজে বুঝতেছেন না, এখন আপনারা আমার বুঝাইতে পারবো না। আমি জাস্ট রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনার বাচ্চা এই প্রসেসে না পড়ুক, দোয়া করব। না আপনি তো পার পেয়ে আসছেন, যারা স্যার ম্যাডাম আপনারা এভাবে পড়াচ্ছেন, আপনারা তো পার পেয়ে আসছেন, আপনাদের তো আর প্রেশারটা নিতে হইতেছে না। তো আপনার বাচ্চার মাথায় এক সপ্তাহে ফিজিক্সের 3টা, কেমিস্ট্রির 3টা, ম্যাথের 3টা, বায়োলজির 3টা, কয়টা 12টা চ্যাপ্টার চাপায় দেই, দেখেন আপনার এবং আপনার বাচ্চার কেমন লাগে। খালি বাচ্চাদের স্টুডেন্টদেরকে স্টুডেন্ট হিসেবে চিন্তা করেন না, ওটা নিজের সন্তান হিসেবে চিন্তা করেন। যদি আপনি আপনার স্টুডেন্টকে আপনার সন্তান হিসেবে চিন্তা করেন, ঠান্ডা মাথায় ঘরে বসে একটু চিন্তা করেন, আমার সন্তান এক সপ্তাহে 12টা চ্যাপ্টার পড়তেছে, আপনার মাথার তার ছিঁড়ে যাবে। কিন্তু আমি জানি না কেন আপনারা বাচ্চাদেরকে আপনার সন্তান হিসেবে বিবেচনা করতে পারেন না। আমি মানে হচ্ছে এই ব্যাপারটা কখনোই বুঝতে পারি না। এই বাচ্চাদের প্রতি কেন এই বিমাতা সুলভ আচরণ আমাদের দেশে আমি জানি না। এখন এটা তো স্যারদের জন্য বললাম, বাচ্চারা তোমরা যারা আসো, আসলে তোমরা এখন কি করবা? আমি বলবো যখন একটা চ্যাপ্টার পড়বে চ্যাপ্টারটাকে শেষ করে নাও। তুমি যদি ভেক্টর পড়ো ভেক্টরটা শেষ করো। একসাথে দুটো চ্যাপ্টার পড়া তোমার জন্য খুব জটিল হয়ে যাবে, যে ভেক্টর পড়তেছি আবার সঙ্গে গতিবিদ্যা পড়তেছি, আবার সঙ্গে মানে হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা বা পর্যাবৃত্ত গতি পড়তেছি, নন রিলেটেড 2টা চ্যাপ্টার পড়তেছি। আলটিমেটলি কোনো চ্যাপ্টারই ঠিকমতো পড়া হয় না। সো তুমি একটা একটা করে চ্যাপ্টার পড়ো, বাট অবভিয়াসলি পড়ো, কারণ এক্সাম। হ্যাঁ পড়ো। তবে এইখানে আমি বলবো এখনকার যে অংশটুকু আমি বলবো, এইটা আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমাদের আব্বু আম্মুকে ভিডিওর এই অংশটা দেখাও। এইটা আব্বু আম্মুর জন্য আমার একটা মেসেজ। প্রতিটা আব্বু আম্মু আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আপনার বাচ্চাটা বোর্ড পরীক্ষা কলেজে দিবে না, অ্যাডমিশন টেস্ট কোচিংয়ে দিবে না, বোর্ড পরীক্ষা সে বোর্ডে দিবে, অ্যাডমিশন টেস্ট ইউনিভার্সিটিতে দিবে। সুতরাং অনেক সময় অনেক কলেজ অনেকভাবে আপনাকে অনেক সাজেশন দিবে, এত সাজেশন শুনেন না। কেন? আবারও শিক্ষকদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি কথাটা বলতেছি, কোনো কলেজের টিচার বুয়েটে চান্স পাইলে কলেজের টিচার হন নাই। সো আপনার বাচ্চাটাকে বুয়েটিয়ান বানাইতে চান, আপনার বাচ্চাটাকে ডিএমসিতে পড়াইতে চান, আপনাকে একটু আলাদাভাবে চিন্তা করতে হবে। আবারও বলতেছি, আমি স্যারদের প্রতি সম্মান রেখে কথাগুলো বলতেছি। সো সব স্যার একরকম না। অনেক টিচারের ধারণা এটা করলে এটা হবে, কিন্তু উনি কিন্তু এটা করে আসেন নাই। সো যিনি যেটা করেন নাই তিনি সেই ব্যাপারে আসলে খুব বেশি দক্ষ না। সুতরাং গার্ডিয়ানদের জন্য আমার মেসেজ হচ্ছে, কলেজ পরীক্ষায় ও পাশ করুক, সমস্যা নেই। কলেজ পরীক্ষা ওকে টপার হইতে হবে না। যেসব কলেজে যে সিকোয়েন্স ছাড়া এলোমেলোভাবে পড়ায়, সেসব কলেজে আপনার বাচ্চা পাশ করলেই খুশি থাকেন। খেয়াল রাখেন ওর কি প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে গুছিয়ে পড়া হচ্ছে কিনা। এরপর ইনশাল্লাহ ও টেস্ট পরীক্ষার পরে যেয়ে যখন বল টেস্টগুলি দিবে, তখন গুছিয়ে নাম্বার পেলে, বোর্ড পরীক্ষায় ভালো নাম্বার পেলে অ্যাডমিশন টেস্টে চান্স পেয়ে গেলেই তো হয়ে গেল। সো কলেজ পরীক্ষার প্রতিযোগিতায় ওই সব কলেজের গার্ডিয়ানদেরকে আমি নামতে নিষেধ করব যেসব কলেজে চ্যাপ্টারগুলা এলোমেলোভাবে পড়ে। এবং আমি গার্ডিয়ানদেরকে আরেকটা মেসেজ দিব, এটা স্পেশালি আমি নিজে নটরডেম কলেজের ছিলাম, আমার কলেজের টিচার এবং আমি আমার কলেজের যে সকল স্টুডেন্ট এখন পড়বে তাদের গার্ডিয়ানদেরকে একটা মেসেজ দিব, কুইজের কোশ্চেন কঠিন করুক সেটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই কুইজের কোশ্চেনের সলভ যাতে কুইজ হওয়ার পরে ক্লাসরুমে স্যাররা দেন, এই রিকোয়েস্টটা স্যারদেরকে যা করবেন। যখন টিচার্স মিটিং হবে স্যারকে যে বলবেন যে স্যার আপনি কোশ্চেন কঠিন করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই কোশ্চেনের এক্স্যাক্ট সলিউশন কি ক্লাসরুমে পুরো সলিউশন করে একটু অ্যান্সারটা বের করে দিবেন। কারণ হচ্ছে শিক্ষকের দায়িত্ব হচ্ছে বাচ্চাকে পড়ানো। বাচ্চা যদি পারতই ও ক্লাসরুমে আসছে কেন? এখন শিক্ষক অ্যান্সার দিল, এই যে এইভাবে হয়ে যাবে, ওরা তো পারছে, তুমি পারো নাই কেন? এটা একটা শিক্ষক সুলভ আচরণ না। আমার একটা ক্লাসে 165 জন যদি থাকে, এই 165 জনে 15 জন একটা জিনিস পারছে, বাকি 150 জন পারে নাই, আমার তো 150 জনকে শিখাইতে হবে। সো সকল গার্ডিয়ানের প্রতি আমার মেসেজ, অবশ্যই স্যার ম্যাডামদেরকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে অ্যাপ্রোচ করতে হবে। রাফলি কোনোভাবে অ্যাপ্রোচ করা যাবেই না এবং বিনয়ের সঙ্গে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে, নাম্বার 1 স্যার বা ম্যাডাম আপনারা একটু সিকোয়েন্সিয়ালি চ্যাপ্টারগুলো পড়ান,
নাম্বার 2, আপনারা যে প্রশ্নগুলা পরীক্ষায় করতেছেন দয়া করে সেটার সঠিক সমাধান বাচ্চাদেরকে দিয়েন, না হলে আমার বাচ্চাটা শিখবে কোত্থেকে? এক্স্যাক্টলি। তো ভাই এইখানে ওই যেই সব কলেজে 2 পেপার একসাথে পড়াইতেছে তাদের ক্ষেত্রে তো যেহেতু এক্সামটা তাদের সামনে আছে, এই ক্ষেত্রে তাদের যেহেতু সে অফলাইনে যদি কোথাও পড়ে ওইখানে তো তারে অবভিয়াসলি টিচার তারে 3টা চ্যাপ্টার একসাথে পড়াবে না, বা নর্মালি আমরা যেটা করি ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার, এইভাবেই যাই। তো তার জন্য কি বেটার হয় সে যদি অনলাইনে কোনো একটা কোর্সে থাকে যেন তার পরীক্ষাটা পার হয়ে যায়? হ্যাঁ অবশ্যই, মানে হচ্ছে আমি সেক্ষেত্রে বলবো এখন যেহেতু অনেক প্ল্যাটফর্মে রেকর্ডেড কোর্স করার সুবিধা আছে, অনেকগুলো প্ল্যাটফর্মে কিন্তু রেকর্ডেড কোর্স বিক্রি করে, তাহলে যে কোনো একটা প্ল্যাটফর্ম, আমি মানে হচ্ছে একটা প্ল্যাটফর্মে আসি মানে এই না যে এই প্ল্যাটফর্মে তুমি সব সুবিধা পাবা অন্য প্ল্যাটফর্মে পাবা না। আমি নিজের কোচিংয়ের প্রচারণা ঠিক মতো করি না কখনো। সো আমার কথা হচ্ছে ভাইয়া বা আপু, তোমার যার ক্লাসটা ভালো লাগে, মানে এই জায়গাটায় আমি একটা মেসেজ দিব, এটা গার্ডিয়ানদের জন্য আবারও একটা মেসেজ, কোন টিচারকে আপনার আমার ভাল লাগতেছে ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে আমার বাচ্চাটা স্টুডেন্টটা কোন টিচারের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারতেছে। কারণ ক্লাস কিন্তু আমি করতেছি না, আপনি করতেছেন না, ক্লাস করতেছে কি আপনার সন্তান। সো আপনার সন্তান যদি একটা টিচারের পড়া বুঝতে না পারে, সেই টিচার মার্কেটে কত নাম করা ডাজন্ট ম্যাটার। সো আমার কাছে যদি কোনো বাচ্চা পড়তে আসে, আমি সবসময় বলি যে আমার পড়া যদি ভালো না লাগে তাহলে তোমার যার পড়াটা ভালো লাগে তার কাছে যাও। হ্যাঁ, আমি তোমাকে এমন কিছু জিনিস দিতে পারবো যেটা হয়তো মার্কেটে খুব কম টিচার দিতে পারবে, দ্যাট আই নো, বাট স্টিল তুমি কি আমার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারতেছো কিনা, এটা ইম্পর্ট্যান্ট। সো যদি অনলাইনে এরকম কোনো প্ল্যাটফর্মে তুমি ক্লাসগুলো করে তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই তোমার সিলেবাস কাভার করার জন্য আমি বাচ্চাদেরকে বলবো অনলাইন কোনো একটা প্ল্যাটফর্মে তারা সংযুক্ত হতেই পারে, যেন ওইখান থেকে সে পরীক্ষার জন্য ব্যাকআপটা পেতে পারে। পরীক্ষার জন্য ব্যাকআপটা পেতে পারে। আচ্ছা ভাই, শুধু অনলাইন কি এনাফ হইতে পারে একটা স্টুডেন্টের জন্য ফিজিক্স এর ক্ষেত্রে? শুধু অনলাইন না, কোনো টিচার ছাড়াই সে বাসায় বসে পড়তে পারে। মানে আমি শুরুতে একটা কথা বলছি, কেউ একজন নিজে নিজে পড়েও চান্স পাওয়া পসিবল, কিন্তু এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি স্টুডেন্টের মানে হচ্ছে মোটিভের উপরে, যে তার মোটিভেশনটা কীরকম। সো আসলে এই কোশ্চেনটাই একটা মানে হচ্ছে অবান্তর কোশ্চেন আমার কাছে, যে ভাই এটা করলে কি হবে, ওটা করলে কি হবে। যে পারে সে আসলে যে কোনো সিচুয়েশন থেকেই পারে। সো এখন এখানে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে অনলাইন ক্লাসের কিছু ঝামেলা আছে। তো যদিও আমরা অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি, কিন্তু ঝামেলাগুলো বলি অনলাইন ক্লাসে নিজের উপরে কন্ট্রোল রাখা কঠিন। ভিডিও দেখতে দেখতে একটু ঘুরে আসি, যাই ফেসবুকে স্ট্যাটাসটা চেক করি, ইউটিউবে একটু ভিডিও দেখি, এই টাইপ ঝামেলা কিন্তু অনলাইন ক্লাসে আছে। অফলাইন ক্লাসে তুমি যদি একজন ভালো টিচারের কাছে যাও, সো সুবিধাটা কি, তুমি কিন্তু ক্লাসরুমে তখন স্যারের নজরদারিতে আসো, 1। 2 নাম্বার হচ্ছে তোমার কোনো ক্লাসে কোনো রকমের যদি কোশ্চেন কোয়ারিস থাকে, ওই ক্লাসে হোক বা পরের ক্লাসে স্যারের সঙ্গে ডিসকাস করতে পারতেছো। সো আমি সবসময় বলি অফলাইনের বেশ কিছু অ্যাডভান্টেজ অনলাইনের উপরে আছে, এবং এটা থাকবে, কারণ নলেজ আসলে হচ্ছে শেয়ারিংয়ের বিষয়। অনলাইনে কিন্তু টিচার স্টুডেন্টকে দেখতেছে না, সো টিচার পড়িয়ে যাচ্ছেন তার মতো করে। কিন্তু অফলাইনে কি হয়, একজন ভালো শিক্ষক যখন পড়ান, উনি কিন্তু বাচ্চাদের দিকে খেয়াল রাখতে পারতেছেন, এই বাচ্চাটা তুলতেছে কিনা, এই বুঝলো কিনা, বা জিজ্ঞেস করেন এই তুমি কি বুঝছো। বা অনেক সময় আমরা চোখ দেখেও বুঝি যে বাচ্চাটার চোখ মানে জল জল করতেছে না, মনে হয় ঘাপলা আছে, এই তুমি বুঝছো ভাইয়া, আপু তুমি কি বুঝছো। তো তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে বের হয়ে আসে যে স্যার আরেকবার বুঝালে ভালো হয়। তো আমি এই জন্য বলবো যে যদি কারো ক্যাপাসিটি থাকে বাসায় নিজে নিজে পড়বে, যদি কারো ক্যাপাসিটি থাকে যে না আমার বাসায় পড়ার পাশাপাশি অনলাইন সাপোর্ট নেওয়া দরকার, নিবে। কারো যদি আর্থিক সক্ষমতা, মানে এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট ভাইয়া এবং আপুরা, তোমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবা, তুমি অফলাইনে যখন পড়তে যাচ্ছ, তুমি শুধু পড়তে যাচ্ছ না, তুমি একটা বড় ধরনের রেসপন্সিবিলিটি নিচ্ছ। কেন? কারণ তোমার বাপ মায়ের একটা এক্সট্রা পয়সা খরচ হচ্ছে, কলেজের পয়সা, অনলাইনে পড়লে অনলাইনের পয়সা, আবার অফলাইনে স্যারের টাকা বেতন, বেশ বড় একটা খরচ। সুতরাং অফলাইনে যারা পড়তে যাও তারা একটু দায়িত্বশীল আচরণ এই কারণে করবা, তোমার আব্বু আম্মুর ব্যয়িত পয়সাটার ইউটিলাইজেশন যাতে পুরোপুরি হয়, না হলে কিন্তু একটা দায়বদ্ধতা তোমার উপর থেকে যাবে।
তো ভাই ওইটার মোটামুটি আমরা একটু অ্যান্সার পাইলাম যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অনলাইনের ব্যাপারটাও পাইলাম যে শুধু অনলাইন এনাফ হইতে পারে কিনা। তো আচ্ছা, এখন আমার কথা হইলো যে আমাদের যে ফার্স্ট পেপারে 9টা চ্যাপ্টার আছে, প্রথম চ্যাপ্টার বাদ দিয়েও যদি চিন্তা করি, সহ চিন্তা করলে 10টা আছে, সেকেন্ড পেপারে 11টা আছে। আচ্ছা, কোন চ্যাপ্টারে ভাই কি পরিমাণে সময় দেওয়া উচিত আর ইম্পর্টেন্সের ভিত্তিতে কোনটা একটু বেশি অগ্রাধিকার পাবে যে এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট? আচ্ছা, আসলে টাইম ডিস্ট্রিবিউশনটা না এইভাবে ডিফাইন করা যায় না, এটা আসলে এক একজনের উপরে ভ্যারি করে। যেমন দেখা গেল যে কারো ভেক্টর বুঝতে একটু সময় লাগতেছে, ধরতে সময় লাগতেছে, কারণ কি পুরোপুরি নতুন জিনিস। যেমন আমি নিজেই মানে হচ্ছে অনেক টিচার, অনেক পীর আমাকে বলবে যে ভাই আপনি তো ভেক্টরে মাইরা ফেলেন। আমি ভেক্টর পড়াই মোটে 2.5 মাস, আমি 2.5 মাস ভেক্টর পড়াই, কিন্তু আমার সম্পূর্ণ ফার্স্ট পেপারের 10টা অধ্যায় শেষ করতে সর্বোচ্চ 9 মাস সময় লাগে। হাউ ইজ দ্যাট? আমি ভেক্টরের সময় নিচ্ছি 2.5 মাস। মোটামুটি আমি 18 থেকে 19টা লেকচার নিই ভেক্টরে, কিন্তু আমি ফার্স্ট পেপার 9 মাসের মধ্যে গুছাই শেষ করি। দৌড়াই? বিন্দু মাত্র না। কারণটা হচ্ছে এই ভেক্টরটা, এরপর গতিবিদ্যার পুরাটা ভেক্টরের প্রয়োগ, নিউটনিয়ান বলবিদ্যা পুরোটাই ভেক্টর। এরপর কাজ শক্তি ক্ষমতা, এটাও ভেক্টর। মহাকর্ষ বিকর্ষের অনেকটা জুড়ে ভেক্টর। পদার্থের গাঠনিক ধর্মের বেশ কিছু অংশে ভেক্টর, তরঙ্গে ভেক্টর আছে। ইভেন তোমার হচ্ছে তুমি যদি ইসের কথা চিন্তা করো, স্থির তড়িৎ, স্থির তড়িতের তো প্রাবল্যের পুরো অংশ, বলের পুরো অংশ ভেক্টর রে ভাই। চুম্বকে এসে ভেক্টর আছে, সো ভেক্টর নাই কই? তাহলে আমি যদি ভেক্টরটা 6-7টা লেকচারে উড়াইয়া দিই, হ্যাঁ আমি খুব ভালো মাস্টার, আমি 8 লেকচারে ভেক্টর পড়াইছি, আমিও তোমার হচ্ছে এইচএসসির পড়ালেখা শেষ করে দিছি, ধ্বংস। সো বেসিক ব্যাপার হচ্ছে টাইম অ্যালোকেশনটা, এটা আসলে আগেভাবে বলাটা এইভাবে ঠিক না। তবে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে যে কিছু কিছু চ্যাপ্টারে সময় বেশি লাগবে, তার মধ্যে একটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, একটু সময় বেশি লাগবে কারণ প্রচুর টপিক। তারপর আরেকটা বড় চ্যাপ্টার হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, ফুল সিলেবাসে এসে এটা কিন্তু বড় চ্যাপ্টার। শর্ট সিলেবাসে খুবই ছোট একটা পার্ট ছিল। শর্ট সিলেবাসে যেহেতু শুধু স্থিতিস্থাপকতা ছিল ছোট, কিন্তু এখন ফুল সিলেবাসে এসে পদার্থের গাঠনিক ধর্মে স্থিতিস্থাপকতা এবং প্রবাহী পদার্থ দুইটা মিলে কিন্তু এটা বেশ বড় একটা চ্যাপ্টার। সো ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, পদার্থের গাঠনিক ধর্মে একটু সময় বেশি লাগবে, বাকি চ্যাপ্টারগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে। মানে তার পড়ার ক্ষেত্রে কি বলা যায় আনুমানিক 3 সপ্তাহ থেকে 1 মাস প্রতিটা চ্যাপ্টারের জন্য নিজে পড়ার না, ক্ষেত্রে? এটা আসলে আমি বলবো না, কারণ কি এটা হচ্ছে এইভাবে টাইমটা ডিফাইন করাটা আমার কাছে একটু ভুল মনে হয়। এই কারণে ওর এক এক সময় লাইফে এক এক রকমের ব্যস্ততা থাকবে। কোনো উইকে হয়তো বা তার প্র্যাকটিক্যালের প্রেশার বেশি, কোনো উইকে হয়তো বা ক্লাস টেস্ট আছে, কিন্তু সে যদি ডিফাইন করে ফেলে আমি 2 সপ্তাহে পড়বো, তখন যে জটিলতাটা তৈরি হবে তার উপর একটা এক্সট্রা প্রেশার কাজ করবে। আমি অ্যাজ এ স্টুডেন্ট এই প্রেশারটা নিতে রাজি না। বুঝতে পারছি। আচ্ছা ভাই, এইচএসসির সাথে সাথে কেউ যদি অ্যাডমিশন প্রিপারেশন নিতে চায় কিভাবে নিয়ে, এটা মেবি আপনি রোডম্যাপের মধ্যে রোডম্যাপে বলে দিচ্ছি যে আসলে এইচএসসির পড়ার মধ্যে অ্যাডমিশনের পড়া হয়ে যায়, ওই লাস্ট যে স্টেপটা ছিল হ্যাঁ, সে last ভার্সিটির step, কোশ্চেন হ্যাঁ, ব্যাংক হ্যাঁ। সলভ করবে। আচ্ছা আচ্ছা ভাই, এখন একটা কথা হইলো যে বেসিক নিয়ে যে আমরা এত বলি, যে ভাইরাও বলে সবাই যে বেসিক ভালো করো, বেসিক ভালো করো, বাট কেউ অ্যাকচুয়ালি বলে না যে বেসিক জিনিসটা কি। ওটা যে স্টেপ 1 কনসেপ্ট, ফিজিক্সের বেসিক ওটা। ফিজিক্সের বেসিক হচ্ছে কোনো একটা জিনিসের ডেফিনেশন জানা, যে জিনিসটা কি, তারপর ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটা কোথা থেকে আসলো, কোন ভ্যারিয়েবল, কোন চলকটা কি নির্দেশ করতেছে। মানে সে ফর এক্সাম্পল আমি এখন এক জায়গায় এসে বললাম ভি সমান V0 + AT, এটা একটা সূত্র, সবাই জানে যে ভি সমান U + AT যেটা ছিল, ইউটাকে V0 লেখা হয়েছে, শূন্য সময়ের বেগ, এ ত্বরণ টি সময়। এখন কেউ একজন সূত্রটা জানে, আর আরেকজন জানে যে আচ্ছা ঠিক আছে, একটা বস্তুর একটা আদিবেগ আছে, বল দেওয়া হলে ত্বরণ হয়, এবং যতক্ষণ বলটা দেওয়া হয়, খেয়াল করেন, যতক্ষণ বলটা দেওয়া হয় তার মানে বলের সঙ্গে সময় আছে, ততক্ষণ ত্বরণ হচ্ছে। তাহলে এই যে বেগটা কতক্ষণ বাড়ে, যতক্ষণ বল আছে, বল নাই বেগ বাড়বে না। তাহলে এই যে এই জন্য এখানে সময়টা আছে। তো এই যে রিলেশনশিপটা জানাটাই আসলে কনসেপ্ট, যে সূত্রটায় যে ভ্যারিয়েবল বা চলকগুলো আছে এদের সঙ্গে কার কি সম্পর্ক।
এটাই আসলে এটার সাথে আরেকটা কোশ্চেন আসে, ডেরিভেশন করা কি ইম্পর্টেন্ট কিনা? অবশ্যই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রতিটা চ্যাপ্টারের প্রত্যেকটা ডেরিভেশন। কেন? কারণ হচ্ছে এইচএসসিতে বাচ্চাকে ম্যাথ করতেই হবে। সো ম্যাথমেটিক্যাল দক্ষতা একজনের কখন বাড়বে? লটস অ্যান্ড লটস অফ প্র্যাকটিসে। সো অধিকাংশ ডেরিভেশন করা মানেই তাকে কিন্তু প্র্যাকটিস করতে হচ্ছে। সো এই প্র্যাকটিসটা তার ম্যাথমেটিক্যাল দক্ষতা বাড়াবে। সো কোশ্চেনটাকে আমি একটু অন্যভাবে করি, ভাই যে জিনিসটা পরীক্ষায় কখনো আসবে না সেই জিনিসটা কেন করব? এক্স্যাক্টলি। তো পরীক্ষায় আসে না কেন করব, তার দুটো কারণ। এক নাম্বার কারণ ওই যে বললাম, প্র্যাকটিস করতে করতে ম্যাথমেটিক্যাল ব্রেইনটা দ্রুততর হওয়া, দ্রুততর ক্যালকুলেশন করতে শেখা। দুই নাম্বারটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে যে এরকম অনেক কোশ্চেন বাচ্চা কাচ্চারা ফেস করে যে আল্লাহ এইটা তো কোনো সূত্রের মধ্যে পড়ে না, ওটা কিন্তু পার্ট অফ দ্য ডেরিভেশন হয়ে গেছে। এই জন্য ডেরিভেশন জরুরি। অবভিয়াসলি সে তাকে যখন অফলাইনে বা অনলাইনেও আমরা যখন পড়াই ডেরিভেশন সহই দেখা দিই, আগে এই চর্চাটা মনে হয় খুব কম ছিল, যখন শুধু কলেজ মানে স্টুডেন্টরা শুধু কলেজ ওরিয়েন্টেড ছিল। দেখা গেছে আমি যেটা জানি যে বেশিরভাগ কলেজে দেখা যায় যে তারা ডেরিভেশন করায় না। অনেকের ফিজিক্স পড়ানোর স্টাইলটা এরকম থাকে, আইসে সূত্র লিখে দিবে যে এই হলো সূত্র, এই হলো আমরা ম্যাথ করা শুরু করি, দেন স্টুডেন্টের বেসিকটা ডেভেলপ হয় না। তো এখন মোটামুটি সবাই হলো এই ডেরিভেশন করায়। তো আমার কথা হলো স্টুডেন্ট তাহলে কি বাসায় যেও সে ডেরিভেশনটা নিজ হাতে করবে? অবশ্যই প্রথমে নিজ হাতে একবার করবে, কারণ ওই যে সার্কাস দেখার গল্প বললাম, ও তো সার্কাস দেখে গেছে, ওর তো কাছে মনে হয়েছে ডেরিভেশন তো সোজা, সার্ভ করতেছে আমও পারি, আর নিজে করেন না একবার। আচ্ছা, তো বেসিকের মোটামুটি কথাটা গেল। এখন ভাই কিছু স্টুডেন্ট এরকম থাকে যে তার ফিজিক্সে কনফিডেন্স আছে, এসএসসিতে সে ভালো ফিজিক্স পারতো, মানে এসএসসির ফিজিক্সটা সে ভালো মতো পারতো, অথবা এসএসসিতে সে ভালো মার্কও পাইছে, সে ইন্টারমিডিয়েট ফিজিক্সের ক্ষেত্রে কি কি মাথায় রাখবে, বা তার মধ্যে অলরেডি যে ওভার কনফিডেন্সটা আছে সেটা নিয়ে একটু মানে কশাস থাকবে কিনা? অবশ্যই কশাস থাকতে হবে, কারণ হচ্ছে 9-10-এর ফিজিক্সের সাথে কিন্তু জ্যামিতি বা ক্যালকুলাস এগুলো ওইভাবে রিলেটেড না। এইচএসসিতে এসে ফিজিক্সের সঙ্গে জ্যামিতি এবং ক্যালকুলাস প্রতি পদে পদে আছে। এখন 9-10-এ কেউ একজন ম্যাথে দুর্দান্ত না হয়েও 9-10-এর ফিজিক্স পার হয়ে আসতে পারে, কারণ 9-10-এর ফিজিক্সে ওই যে বললাম জ্যামিতি বা ক্যালকুলাসের প্রয়োগ কম। এইচএসসিতে ভেক্টর থেকে শুরু হয় জ্যামিতির প্রয়োগ। সুতরাং কেউ 9-10-এর উচ্চতর গণিতে খারাপ হইলেও ফিজিক্সে ভালো করতে পারে। এইচএসসিতে এসে 9-10-এর উচ্চতর গণিতে কেউ দুর্বল, সে এইচএসসির ফিজিক্স আসলে খুব বেশি পড়তে পারবে না। ওকে, তো এইখানে আরেকটা প্রশ্ন হলো যে যে এসএসসিতে একটু ফিজিক্সে উইক ছিল, ঠিক আছে, সে তাহলে ইন্টারমিডিয়েটে উঠে জিনিসটা কিভাবে ট্যাকল করবে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি সবাইকে যেটা বলি, এইচএসসিতে ফিজিক্সে উইক যদি থাকেও তার যদি ম্যাথ বেসিক ভালো থাকে, যে ম্যাথে সে ভালো, তাহলে তার এইচএসসিতে কষ্ট হবে না ইনশাল্লাহ। কিন্তু যদি সে ফিজিক্স এবং ম্যাথে একসাথে দুর্বল হয়ে থাকে, সেক্ষেত্রে আমি সবাইকে রেকমেন্ড করি, ভাইয়া বা আপু, আগে 9-10-এর বইটা খুলে ম্যাথগুলো আবার করো। কারণ তুমি ওই জায়গায়, আমি তোমাকে একটা সহজ এক্সাম্পল দিব, যেমন সামান্তরিক সূত্র ভেক্টরের যখন ওরা পড়ে, সামান্তরিক সূত্র কিন্তু না পড়েও পারা সম্ভব। কিভাবে? স্থূলিকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপরে অঙ্কিত বর্গ, এরকম একটা উপপাদ্য পড়ে আসছে, সেম উপপাদ্যটাই কিন্তু সামান্তরিক সূত্র। সো এখন যে এই উপপাদ্যটাই পড়ে আসে নাই, তার কাছে তো এসে কঠিন লাগবে রে ভাই, কিছু করার নেই। তো আচ্ছা, আর সে এসএসসিতে ফিজিক্সের টুকটাক খারাপ ছিল, ধরলাম ম্যাথের বেসিক ভালো ছিল, তাহলে অবভিয়াসলি সে যদি এফোর্ট দেয় সে ভালো করতে পারবে। অবশ্যই, নিঃসন্দেহে। এই জিনিসগুলো ভাই বলা ইম্পর্টেন্ট কেন? কারণ স্টুডেন্ট যখন আমাদের মুখ থেকে শুনে যে আচ্ছা জিনিসটা সম্ভব, সে একটা কনফিডেন্স পায়, তার নিজের মধ্যে ভুগতে থাকে যে আমি তো এসএসসিতে পারতাম না, পারবো কি না, এই না সেই না। তো যাই হোক, এইখানে গেল ভাই এই কিছু আরও টপিক আমি প্রশ্ন করব, যেমন আপনি গাইডলাইন যেটা বলে দিয়েছেন, অবভিয়াসলি ওখানে আমার অনেক জিনিসপত্র কভার হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হইল, অনেকে দেখা যায় যে কনসেপ্ট করছে, সে কনসেপ্ট সে ভালো মতো পারে, কিন্তু এর মানে এই না যে সে সিকিউ পারবে। তো অবভিয়াসলি আপনি বলছেন ওটার জন্য তার বোর্ডের সিকিউ করতেই হবে, ঠিক আছে, এমসিকিউ বলছেন ওইখানে করতে হবে। এখন সে যখন সিকিউ করবে, কত সাল পর্যন্ত করবে ওটা তো আপনি বললেন যে অ্যাটলিস্ট 3 বছর। 3 বছর বেশি হলে ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে 3 বছরের মতো করবে। আর ভাই কিছু স্টুডেন্টের এমন প্রবলেম দেখা যায় যে ভাই আমি মানে পড়ছি, ঠিক আছে, সলভও করছি, আমি ম্যাথ দিলে পারি না, কারণ সে এনাফ রিভিশন করে নাই, বা ধরেন নতুন ম্যাথ দিলে সে পারতেছে না, একটু ঘুরে দিলে সে পারতেছে না। আমার প্রথম কথা হচ্ছে এনাফ রিভিশন করে নাই। মিনিমাম 5টা রিভিশন একটা স্টুডেন্টের করার কথা, মিনিমাম 5টা। 5-এর কম রিভিশনই না। এখন বলতে পারে আমাকে, মানে হচ্ছে জিজ্ঞেস করতে পারে যে কোনো স্টুডেন্ট,
5টা রিভিশন, পাগল হয়েছেন? পরীক্ষার আগের রাতে পড়ে পরীক্ষা দিতে যাই। তো আসলে 5টা রিভিশন কিভাবে? নাম্বার 1, যেদিন যে টপিকটা আমি পড়লাম ওই দিন রাত্রিবেলা ওই টপিকটা আবার রিভিউ করা, 1 নম্বর রিভিশন। তাহলে 1 নম্বর রিভিশন হচ্ছে যেদিন যে টপিকটা আমাকে পড়ানো হয়েছে ক্লাসে ওই দিন রাত্রে বাসায় এসে পড়তে খুব কম সময় লাগবে, কারণ 1 ঘন্টার ক্লাস, ফ্রেশ মেমোরি 15 মিনিট 20 মিনিটে দেখা হয়ে যাবে। প্রথম রিভিশন হলো। সেকেন্ড রিভিশন হবে উইকেন্ডে। প্রত্যেক উইকেন্ডে ওই উইকে আমি যত পড়া পড়ছি রিভিশন করতেই হবে আমাকে, না আমি ভুলে যাব। 3 নাম্বার হচ্ছে ক্লাস টেস্টের সময়, যে আমার কোচিং বা কলেজে ক্লাস টেস্ট, 3 নাম্বার রিভিশন। 4 নাম্বার সেমিস্টার ফাইনালের সময় রিভিশন। 5 নাম্বার হচ্ছে টেস্ট পরীক্ষা রিভিশন। সো বোর্ড পরীক্ষার আগে টেস্ট পরীক্ষার মধ্যে 5টা রিভিশন কিন্তু শেষ। আমি যেটা বলছি মিনিমাম 5টা, এরপর মডেল টেস্টের সময় একটা, 6টা, বোর্ড পরীক্ষার আগে আর একটা, 7টা। সো একটা বাচ্চার পক্ষে 7টা রিভিশন দেওয়া সম্ভব ভাই। তখন আর কিছু বাকি এখন 5টা রিভিশন দেওয়ার পরে কেউ যদি এসে বলে যে পারতেছি না, তখন আমি এটা নিয়ে ডিল করতে রাজি। 5টা রিভিশন কেউ করে না, আয়সা বলতেছে ম্যাথ পারি না, ভাই তুই তো রিভিশনই করছ না, তুই পারবি কেমনে? আর সিকিউ ভাই যেটা বললেন যে 3 বছরের বোর্ড কোশ্চেন সলভ করবে, তাহলে সে যখন কলেজে উঠছে তখনই একটা টেস্ট পেপার ম্যানেজ করে রাখাটা বেটার। এখন বইগুলোর পিছনেই কিন্তু ভাইয়া বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া থাকে। এখনকার যে বইগুলো, হ্যাঁ সলিউশন থাকে না, তো হ্যাঁ সলিউশন দেখার জন্য টেস্ট পেপার ভালো, খারাপ না। ওকে, আচ্ছা ভাই, অ্যাডমিশনের কথা যেহেতু আমরা শুরুই করে দিয়েছিলাম একটু, কেউ মেডিকেলের জন্য ফিজিক্সে কিভাবে কি পড়বে, কিভাবে পড়বে, ইঞ্জিনিয়ারিং এর জন্য কিভাবে পড়বে, আর ভার্সিটির জন্য কোন বই কিভাবে পড়বে? আচ্ছা, পড়া যেটা 6টা ওই যে স্টেপ বলছিলাম, প্রথম 5টা সবার জন্য সেম। ওকে, এখন এই 5টা কেউ স্কিপ করতে পারবে না। লাস্ট যে স্টেপটা আমার ছিল, আমি যদি স্টেপগুলো আবার যাই, আমার স্টেপগুলোকে আমরা রেখেছিলাম, আপনি মুছে দিয়েছেন। আচ্ছা আচ্ছা সরি, আমি স্টেপগুলো মুছে দিয়েছি। আচ্ছা সমস্যা নেই। সো যে স্টেপগুলো আমি লিখেছিলাম ভিডিওতে, তো এই স্টেপে যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট তাদের কিন্তু আগের ধাপগুলো কমপ্লিট করতেই হবে। 3 বছরের বোর্ড পরীক্ষার কোশ্চেন সে সলভ করতেছে। এখন বোর্ড পরীক্ষার সিকিউ যদি কেউ সলভ করে, ফিজিক্সের কোশ্চেন যেরকম স্ট্যান্ডার্ডের হয় তার জন্য আর কিছু বাকি থাকে না আসলে। আর মেডিকেলে প্রচুর ইনফরমেশন বা তথ্য আসে। সো মেডিকেল অ্যাসপারেন্ট যারা, তাদের আসলে বইয়ের লাইন বাই লাইন পড়াটা জরুরি, কারণ ওই লাইনগুলোর মধ্যে যে তথ্য আছে এই তথ্যগুলো মাথায় রাখতে হবে। সো এখন এটা ওই 2 বছরে লাইন বাই লাইন পড়াটা যতটা সহজ, 3 মাসের অ্যাডমিশন প্রিপারেশনে লাইন বাই লাইন পড়াটা ততটাই কঠিন। এক্স্যাক্টলি। আর ভাই অবভিয়াসলি এখানে একটা প্রশ্ন আসবে, আইআইটি জেই করা লাগবে কিনা? লাগবে না, একদম সিম্পল, হ্যাঁ ডিরেক্ট লাগবে না। আচ্ছা, তাহলে ভাই মানে বলাটা ঠিক না, বাট এই যে আইআইটি জে নিয়ে যে হাইপটা উঠানো হইতেছে, ওই যে কোচিং ব্যবসা, শুরুতেই বলছি আমি যে বিজনেস করার ভালো ওয়ে 2টা, 1 ভয়, 2 হচ্ছে লোভ। তাহলে এখন আমি 2টা দেখাই কিভাবে। বুয়েট ফার্স্টকে নিয়ে যা করে, মেডিকেল ফার্স্টকে নিয়ে কোচিং সেন্টারগুলো যা করে, ফার্স্ট হয়ে আসমানে উঠছে, গোড়ার ডিম হয়েছে। আমি একটা সহজ জিনিস সবাইকে বলি, ভাইয়া আপুরা এবং গার্ডিয়ানরা এর কথা মনোযোগ দিয়ে শুনে রেখেন। আমি বুয়েটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে পাশ করে বেরিয়েছি। আমাদের ব্যাচের যে ফার্স্ট বয় আব্দুল্লাহ আল হেলাল, ও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে পাশ করছে। আমাদের সার্টিফিকেটে, কার সার্টিফিকেট লেখা আছে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছিল কে? লেখা আছে কি সিজিপিএ? তাহলে তুমি বুয়েট বা মেডিকেল বা ডিউ ভর্তি পরীক্ষায় ফার্স্ট হইলে তোমার সার্টিফিকেটে কিছু থাকতেছে না, 100তম হইলেও সার্টিফিকেটে কিছু থাকতেছে না। তাহলে এইটা নিয়ে হাইপ তুলতেছে কোচিং কেন? বিকজ ইট ইজ দেয়ার বিজনেস, সেলিং পয়েন্ট 1। তাহলে এটা গেল হচ্ছে গ্লোরিফাই, লোভ। এবার ভয়ের জায়গায় আসি। ভয়ের জায়গাটা হচ্ছে চমৎকারভাবে যদি আমরা ভয়টাকে এইভাবে আমি ডিফাইন করি, যে ভয় কিভাবে দেখায়। লেটস সে গত বছর কোনো একটা কোশ্চেন বুয়েট বা ডিউতে আসছে, যে কোশ্চেনটা হয়তো বা পরীক্ষার হলে বসে ফার্স্ট সেকেন্ডে অ্যান্সার করে নেই, যে না এটা এই অল্প সময় অ্যান্সার করা সম্ভব না। আমি একটা ক্লাসে ঢুকলাম, ঢুকে এই কোশ্চেনটা বোর্ডে লিখলাম, লিখে বললাম এটা কিন্তু বুয়েটে কত বছরে আসছে, দেখছো তোমরা পারো না, তাহলে ভাইয়ার ব্যাচে আসতে হবে, ভাইয়ার কোচিংয়ে ভর্তি হতে হবে। এটা হচ্ছে ভয়। অবভিয়াসলি এই প্রশ্নটা আমি লিখেও রাখছিলাম যে টিচাররা কি ভয় দেখায় কিনা আননেসেসারি। অবশ্যই,
মানে 95% টিচার ভয় দেখায়, আমি বলবো 95% টিচার। যে এইখানে আমি বারবার একটা কথা বলি, ভাইয়া বা আপু চান্স পাওয়ার জন্য খুব বেশি কিছু লাগে না। আমি যেভাবে বলছি পুরা বইটা তোমার যদি আয়ত্তে থাকে, বাংলাদেশের এমন কোনো ভর্তি পরীক্ষা নাই যেখানে তুমি আটকাবা, অসম্ভব ব্যাপার। ওকে ভাই, এখন কিছু রিয়েলিস্টিক প্রশ্ন নিয়ে আসি যেগুলো ধরেন স্টুডেন্টরা করে, ফাঁকিবাজ স্টুডেন্ট আমার মতো অবভিয়াসলি। ধরেন কারো ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ, সে কোনো মতে কোনোভাবে কাটায় ফেলতে পারছে, পাশ করে ফেলছে, বাট তার ফার্স্ট ইয়ারে অনেক মেজর একটা সিলেবাস বাকি আছে। এখন সেকেন্ড ইয়ারের জন্য টিচাররা আবার নতুন জিনিস পড়াবে তারে, এখন এই মোমেন্টে সে কি করবে? পিছনের জিনিস এখন কাভার করার সময় নেই। ওকে, এটা হচ্ছে ফার্স্ট স্ট্র্যাটেজি। মানে স্ট্র্যাটেজিতে জিনিসটা হচ্ছে এরকম, আমি অসুস্থতাজনিত কারণ নয় বা যে কোনো কারণে একটু পিছিয়ে গেছি। ভুলটা কোথায় হয়? ভুলটা হয় হচ্ছে আমি যখন আবার শুরু করলাম ততদিনে স্যার এখানে চলে গেছেন, আমি কিন্তু এটুকু পিছনে, গ্যাপ আছে, আমাকে এখান থেকে শুরু করতে হবে, গ্যাপটা পরে কাভার করব। কিন্তু আমি যদি গ্যাপ টানতে থাকি, সবসময় একটা দূরত্ব থাকতেছে, ফ্রাস্ট্রেশন বাড়তেছে এবং একসময় আমি ফেল করবো। এই গ্যাপটা কি ভাই টেস্ট পরীক্ষার পরে কভার করবে? অবশ্যই টেস্ট পরীক্ষার পরে, টেস্ট পরীক্ষার আগে না। কেউ যদি ফার্স্ট ইয়ারে তার যদি কোনো গ্যাপ থাকে, সেকেন্ড ইয়ারে যে ফার্স্ট ইয়ারের গ্যাপ দূর করা যাবে না। সেকেন্ড ইয়ার গুছায় শেষ করতে হবে, কারণ তখন স্যার ক্লাসে সেকেন্ড ইয়ারের জিনিসপত্র পড়াচ্ছেন। এখন আমি যদি পড়ি ফার্স্ট পেপারের জিনিসপত্র, আমি আবার সেকেন্ড ইয়ারের জিনিসে গ্যাপ পড়তেছে, আমার দিন শেষে আমার কিন্তু সব কিছু এলোমেলো থাকতেছে। রাদার আমি সেকেন্ড পেপার স্যারের সঙ্গে সঙ্গে শেষ করি, গুছায় শেষ, টেস্ট পরীক্ষার পরে যে ফার্স্ট পেপারের গ্যাপগুলো আমি কভার করব ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি। এখানে আরো দুইটা সাকসিডিং কোশ্চেন আসবে। একটা হলো যে ভাই তার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, আগের মতোই কোশ্চেন, তার ফিজিক্সে সে কোনো মতে পাস টাস করছে, ভালো একটা সিলেবাস বাকি তার, বা ফিজিক্সে অনেক ল্যাকিংস আছে, ওই 4 মাস টেস্ট পরীক্ষার পরের 4 মাস ওই টাইমটা সে অ্যাকচুয়ালি কি করতে পারে? টেস্ট পরীক্ষার পরের 4 মাস সে হচ্ছে বোর্ড পরীক্ষার কোশ্চেন সলভ করছে, আর কিছুতে হাত দিবে না। তার ল্যাকিংস থাকুক আর না থাকুক, টেস্ট পরীক্ষার পরে যে তার ফোকাস একটাই, সামনে বোর্ড পরীক্ষা আমাকে ভালো করতে হবে। তাহলে বোর্ড পরীক্ষায় ভালো করার উপায় কি? এক হচ্ছে জ্ঞানমূলক পড়া, যত জ্ঞানমূলক আসছে সব পড়তে হবে। তারপর হচ্ছে অনুধাবনমূলক পড়া, যত অনুধাবনমূলক আসছে সেগুলো পড়তে হবে। জ্ঞানমূলক অনুধাবনমূলক পড়ার পরে তাকে সলভ করতে হবে সিকিউ এবং এমসিকিউ, শেষ। এই 4টার বাইরে তার কোনো ফোকাস নাই, তার সিলেবাস যতই বাকি থাকুক। তার মানে অবভিয়াসলি সে যদি এই টাইমে চিন্তা করে আমি একটা কোর্স কিনে এখন একদম A to Z, সম্ভবই না। ওই যে শুরু থেকে একটা কথা বলছি, টাইম ইজ লিমিটেড, টাইম ইজ ইওর রিসোর্স। মানে সে যেহেতু লাস্টের 4 মাসে চলে আসছে, তার অ্যাটলিস্ট অনেক 100 ঘন্টা চলে গেছে। আচ্ছা, আর সেম আরেকটা কোশ্চেন, এইচএসসি শেষ হয়েছে, এইচএসসি সে পার করে ফেলছে, বাট ওই ফিজিক্সে ল্যাকিং ছিল, অ্যাডমিশন টাইমে তাহলে এখন কোনো ওয়ে আছে? আচ্ছা, অ্যাডমিশন টাইমের প্রথম কাজ কোশ্চেন ব্যাংক সলভ করা। ওকে, যেটার জন্য প্রিপেয়ার্ড হবে সেটার কোশ্চেন ব্যাংক সলভ করা। তাহলে কোশ্চেন ব্যাংক সলভ করলে সে টাইপ প্যাটার্নটা ধরতে পারবে, এই প্যাটার্নের কোশ্চেন আসে। এরপর রিলিভেন্ট জিনিসপত্রগুলো বই থেকে পড়া। কোশ্চেন ব্যাংক জিনিসটা, হ্যাঁ রিভার্স, আগে বই না এখন। যার আগে বইপত্র পড়া আছে সেও কোশ্চেন ব্যাংক খুলবে, যার বইপত্রে ল্যাকিংস আছে সেও কোশ্চেন ব্যাংক খুলবে অবভিয়াসলি। আর এখানে ভাই একটা কথা হলো, ঢাবিতে যেহেতু ক্যালকুলেটর নাই, ঠিক আছে, তো ঢাবির কোশ্চেন ব্যাংক যখন সলভ করবে অবভিয়াসলি ক্যালকুলেটর ছাড়া যেন ওই প্র্যাকটিসটা থাকে। আচ্ছা, আর হাতে কলমে ক্যালকুলেশনের ক্ষেত্রে ভাই কি কোনো টিপস দিবেন? অবশ্যই নামতা মুখস্থ করতে হবে। পোলাপান নামতা পারে না ভাই, পোলাপান ক্যালকুলেশন পারে না কেন? আমি একদম সহজ কথা বুঝাই বলি। যেমন ধরো 25 গুণন 25 সে করতে যায়, সে তো নামতা মুখস্থ করলে হয়ে যেত। আরে 25 25 625, 15 15 225। সো এই যে জিনিসপত্রগুলা আমি সবসময় বলি 1 থেকে 20-এর ঘরের নামতা মুখস্থ রাখতে। 1 থেকে 20-এর ঘরের নামতা মুখস্থ, 1 থেকে 10-এর অ্যাটলিস্ট ঘন মনে রাখতে বলি। কিউব 1 থেকে 20-এর ঘরের নামতা আর 1 থেকে 10-এর ঘন, এই দুটো মনে রাখতে বলি। স্কয়ার ভাই নামতা মনে রাখলে 1 থেকে 20-এর মধ্যে স্কয়ার চলে আসে, তো স্কয়ার চলে আসে। এই 1 থেকে 20-এর মধ্যে কিন্তু 1 থেকে 20-এর স্কয়ার চলে আসে, সেই জন্য আর স্কয়ার বলতেছি না, কিন্তু ঘন 1 থেকে 10 বলতেছি। এখানে একটা ভাই আনঅর্থোডক্স একটা প্রশ্ন করি, ওটা হলো আমি আর ভাই দুজনই এক্স এনডিসি, তো কুইজের আমাদের ফিজিক্সের যা প্রশ্ন হইতো, তো একটু আগে ওটা নিয়ে হালকা কথা হয়েছিল আমাদের। তো এনডিসির একটা স্টুডেন্ট, সে অ্যাকচুয়ালি কিভাবে জিনিসটা ডিল করবে, তার প্রতিনিয়তই কুইজে বিপুল পরিমাণে কঠিন প্রশ্ন আসতেছে। অ্যান্ড আমার যেটা হয়েছে, আমার যেটা 1.5 বছর আমি যেটা এক্সপিরিয়েন্স করছি ভাই, অবভিয়াসলি আমাদের এই কঠিন প্রশ্নটার ইম্প্যাক্টটা স্টুডেন্টদের ওপর 2 রকমভাবে পড়ে।
কিছু স্টুডেন্ট এরকম থাকে তারা অবভিয়াসলি লোকাল, তারা যেই স্কুল থেকে আসছে ওখানে ফার্স্ট বয় সেকেন্ড বয় ছিল, তো তার যখন দেখা গেছে প্রশ্ন অনেক কঠিন হয়েছে, সে নাম্বার কম পাইছে, সে এফোর্ট আরো বাড়ায় দেয়, ঠিক আছে, এন্ড দেখা যায় যে একটা পর্যায়ে যায় সে কোপ আপ করতে পারে, 60 65 70 80 তুলতে পারে। কিছু স্টুডেন্ট থাকে যারা আমার মতো ওই নাম্বারটা যখন একবার কমা শুরু করে এত পরিমাণে মানে সেলফ স্টিম কমে যায় আর ফিজিক্স পড়তেই মন চায় না, ঠিক আছে। তো এই স্টুডেন্টরা এখন অ্যাকচুয়ালি কিভাবে ডিল করবে এই কুইজের প্রশ্নগুলো এনডিসির? আচ্ছা, আমি যে স্টেপগুলো বলছি স্টেপ ফলো করলে কুইজে মিনিমাম 60% ওঠে, এমসিকিউ মিলে সব কিছু মিলে মিনিমাম 60% ওঠে। আর ভাই 60% নাম্বার তো ভদ্রস্থ নাম্বার। সো আমি যখন বাচ্চাদেরকে ক্লাসে পড়াই, আমি বাচ্চাদেরকে বলি যে দেখো তোমার স্যার যতই কোশ্চেন কঠিন করুক, মানে আমি একটা স্ট্র্যাটেজি বলে দিই, কুইজে তোমার হচ্ছে 100 নাম্বারের মধ্যে 50 এমসিকিউ, 50 থাকে হচ্ছে ওই যে বড় কোশ্চেনটাই সিকিউটাই। তাহলে আমি একটু কুইজের স্ট্র্যাটেজিটা বলে দিই যে 10টা এমসিকিউ থাকবে। পোলাবান যেখানে ভুলটা করে আগে এমসিকিউ অ্যাটেম্প্ট করতে যে সময় নষ্ট করে ফেলে, এরপর সহজ সিকিউ অ্যান্সার করতে পারে না। এখন সিকিউয়ে ক খ গ সাধারণত সহজই থাকে, হ্যাঁ, কঠিন করে ঘটা কঠিন করে, ঘ একটু কঠিন হয়। তাহলে কতে 1, খতে 2, গতে 3, 3 2 5 আর 1 6, 30 ওখান থেকে চলে আসতেছে। এই কুইজে যেহেতু হচ্ছে 5 দিয়ে গুণ করে 100 করা হয়, তাহলে 5 6 30 কিন্তু এখানে চলে আসতেছে, এবং এই 3টা অ্যান্সার করতে খুব কম সময় লাগে। সো আমি বাচ্চাদেরকে অলওয়েজ বলে আগে 3টা অ্যান্সার করে ফেলবা, ঘয়ের দিকে তাকাবো না। কেন তাকাবা না? কঠিন হইলে মাথার মধ্যে পিট পিট করবে, ঝামেলা হবে। ঘয়ের দিকে না তাকে 1 2 3 অ্যান্সার করো। এমসিকিউতে আসো। এমসিকিউতে তোমার 10টা এমসিকিউ আছে, এর মধ্যে কম সময়ে করা যায় সহজ এরকম মিনিমাম 5টা এমসিকিউ পাবা, ওই 5টা এমসিকিউ অ্যান্সার করে ফেলো। 25 55 কিন্তু তুমি পেয়ে গেছো রে ভাই। এবার বাকি জিনিস যখন ইচ্ছে যেমন ইচ্ছে করো। প্রবলেমটা হচ্ছে কি, পোলাবান যেটা করে সে এমসিকিউ করতে শুরু করলে সবগুলা করে ফেলতে চায়, এরপরে সে এখানে দেখা যায় পারা 30 নাম্বার পারে না। সো ভাইয়া আমার কাছে যেটা মনে হয়, আমি যখন পড়ছি নিজে বা যতদিন ধরে পড়াই, এনডিসির কুইজে গুছায় পড়া কেউ প্রচণ্ড কঠিন কোশ্চেন না হলে 50-এর নিচে পাবে এটা হইতে পারে না। 50 আপ ইনশাল্লাহ থাকবে। আর আমার মনে হয় না 50 আপ কারো এনডিসির কুইজে থাকলে তার সেলফ স্টিম কমাটা আসলে পসিবল। কিন্তু আমি ওই যে শুরু থেকে বলতেছিলাম টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু একটা টাইম ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি। যে কুইজে আবার সময় আছে 30 মিনিট, তাহলে 30 মিনিটটাকে আমি কীভাবে ডিল করব। দেখা যায় যে কুইজে এনডিসিতে যেটা করে এমসিকিউগুলো এমন দীর্ঘ এমসিকিউ দিয়ে বসে, 10টা এমসিকিউ করতে করতে ওর 30 মিনিট শেষ হয়ে যাবে। তার মধ্যে কোনোটা ভুল হলে তো নাম্বার ভুল হলে তো আবার হচ্ছে ওই যে অবভিয়াসলি। তো অবভিয়াসলি ভাই এটা কি বলা যায় স্টুডেন্টদের যে যদি কুইজে তুমি দু একটা কমও পাও, ওটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান লং রানে তো ম্যাটার করবে না। আমি তো বারবার বলতেছি যে তুমি বোর্ড পরীক্ষা দিবা বোর্ডে, কলেজে না। অ্যাডমিশন টেস্ট কোচিংয়ে দিবা না, অ্যাডমিশন টেস্ট দিবা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। তাহলে কলেজে অবশ্যই একটা ভদ্রস্থ পজিশন রাখাটা উচিত। সেই ভদ্রস্থ পজিশন রাখার জন্য আমি যে স্ট্র্যাটেজি দিছি সেই স্ট্র্যাটেজি গুড এনাফ, এবং এই স্ট্র্যাটেজি ফলো করলে যে কেউ এনডিসিতে ফার্স্ট 200 ইনশাল্লাহ থাকবে। আচ্ছা ভাই, এখানে যখন কেমিস্ট্রির এপিসোডটা ছিল মৃত্যু ভাইয়ের সাথে, ওখানে তো একটা বড় জিনিস আছে অর্গানিক, যেটা নিয়ে সবাই ব্যবসাটা করে। আমাদের এখানে দেখা গেছে ফিজিক্সে বিগত কয়েক বছরে নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে অনেক লাফালাফি হইতেছে, মানে ওই একটা চ্যাপ্টারেই মানে গ্লোরিফাই করে গুতায় গুতায়, ঠিক আছে। এখন এইখানে আমি একটা প্রশ্ন করব, ওটা হইলো যে টিচাররা কি ভয় দেখে কিনা, ওটা তো আপনি অলরেডি বললেন, ঠিক আছে। ডেপথে ঢুকা কি নেসেসারি কিনা, এন্ড ডেপথ বলতে কতটুকু ডেপথে ঢুকা নেসেসারি? আচ্ছা, এখন আসলে ডেপথের মিনিং তো অনেক রকম হতে পারে। ব্যাপারটা হচ্ছে আমার রিকোয়ার্ড নলেজটুকু যেটা যেটা এইচএসসি রিলিভেন্ট অ্যান্ড রিকোয়ার্ড, সেটুকু জানাটা যদি ডেপথ হয় সেটা অবশ্যই নেসেসারি। ওকে, সো আবারও বলতেছি রিলেভেন্ট এবং যেটা নেসেসারি কীরকম, যেমন হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার এক্সাম্পল যেহেতু আসলো, ঘর্ষণটা কিভাবে কাজ করে, বা একটা রাস্তায় ঘর্ষণ থাকলে আমাকে প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হবে, এই ডেপথটুকু জরুরি। কিন্তু আমাদের সিলেবাসে রোলিং ফ্রিকশন বা মানে হচ্ছে আবর্ত ঘর্ষণ বলে কিছু নাই। আবর্ত ঘর্ষণ জিনিসটা কীরকম এটা শিখতে হবে, এটা আননেসেসারি।
সো যেটা রিলিভেন্ট, যেখান থেকে প্রশ্ন হয়, যেখান থেকে রেগুলার পরীক্ষায় প্রশ্ন আসতেছে, এইটার ডেপথ জানাটা জরুরি। কিন্তু যেটা ইরিলিভেন্ট, বইয়ে জাস্ট একটা শব্দ হয়তো বা বলছে, এখন ওইটার পিছনে সময় নষ্ট করাটা কমপ্লিটলি আননেসেসারি। এই জন্য আইআইটি আমি না করছি। সো আইআইটি জেডাব্লিউতে যেটা হয় সাধারণত, আমরা আমাদের সিলেবাস সম্পর্কে জানি না, কিন্তু আমরা ওইখানে 10টা ম্যাথ দেখে আল্লাহ রে এইখানে তো এই ম্যাথও আছে। যেমন এই ইসের চ্যাপ্টারে, ওই চলতরিতের চ্যাপ্টারে অনেক ধরনের বলো না, মানে হচ্ছে আমি সব সময় ক্লাসে বাচ্চাদের একটা কথা বলি, তুই ওয়াই ডেল্টা করতে চাস, তুই আগে ওয়াই এর বানান কর। যদি ওয়াই এর বানান করতে পারিস, পরে তোকে আমি ওয়াই ডেল্টা পড়াবো। কিন্তু তুই যদি ওয়াই এর বানান না করতে পারিস, কইস না তুই ওয়াই ডেল্টা, মারবো। ওয়াই ডেল্টা, মেশ অ্যানালাইসিস, যাই হোক ওইসবে আমরা না যাই। বাট অবভিয়াসলি যেটা আপনি বলতেছিলেন যে আমার রিলেভেন্ট টপিক যেটা আছে ওইটার ডেপথ বোঝাটা অবভিয়াসলি নেসেসারি, বাট আননেসেসারি। যেমন আমি আধুনিক পদার্থবিজ্ঞান পড়তে যাই যদি ভাবি আমি এখন পুরো একদম রিলেটিভিটির না, বেশি কিছু না। কেউ যদি আধুনিক পদার্থবিজ্ঞান পড়তে যায় ভাবে যে আমি স্পেস টাইম কার্ভেচারের জন্য মিনকুয়েসকে ডাইমেনশন কি বুঝবো, তাহলে তো শেষ। ওকে, তাহলে অবভিয়াসলি আমাদের রিলেভেন্ট টপিকে থাকতে হবে। আচ্ছা, এখন ভাই একটা প্রশ্ন হলো, আমাদের এসএসসির ধরেন টেস্ট পরীক্ষার পর পর আমরাও ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম নামাই বা বিভিন্ন যে ক্র্যাশ কোর্সগুলো নামে, ওটা অ্যাকচুয়ালি কতটুকু হেল্পফুল এন্ড ওগুলো অ্যাকচুয়ালি কাদের জন্য? ওগুলো হচ্ছে যারা 2 বছর পড়ছে তাদের জন্য আসলে। আচ্ছা, এটা মানে মিফতু ভাইও বলছে সেম। মানে জিনিসটা খুব সিম্পল, যে বাজারে কিন্তু এখন একটা ট্রেন্ড হইছে ওয়ান শট। এটাই সো বুঝাইতাম। ওয়ান শট রিভিশন ক্লাসটা কার জন্য আসলে, এটা কিন্তু বাচ্চারা বুঝতে চায় না। তারা মনে করে আরে পরীক্ষার আগের রাতে তো পড়েই পারা যাচ্ছে। দেখো, আমি কিন্তু পডকাস্টের মাঝখানে বলছি মিনিমাম 5টা রিভিশন, ভালো হয় 7টা রিভিশন। 7টা রিভিশন দেওয়ার পরেও বলাবান পারে না, তুমি এক রাত পরে পরীক্ষা ভালো করবে, এটা কেমন সম্ভব? এ তো পুরো কুসম্ভব ব্যাপার। সুতরাং ওয়ান শট ক্লাসটা তার জন্য যে অলরেডি সব কিছু পড়ে আসছে, পরীক্ষার আগে এখন একবার পুরো জিনিসটা রিভিউ করে যাওয়া, যে ঠিক আছে স্যার দেখাচ্ছেন, আমি এটার সঙ্গে সঙ্গে রিভিউ করলাম। কিন্তু প্রথমবার পড়তেছি ওয়ান শট, খুব বাজে বলেছি। ওটা তো এবারই ভাই দেখা গেছে যে প্রশ্ন একটু ঘুরিয়ে দিলে স্টুডেন্ট আটকে যাচ্ছে। তখন আবার দোষ হয় কার? ওয়ান শটে তো আপনি পড়ান নেই। আচ্ছা, তো ক্র্যাশ কোর্সের ব্যাপারটা আমরা মোটামুটি কভার করলাম। এইখানে ভাই মোটামুটি অনেক কিছুই আমাদের বলা হয়ে গেছে, ডেপথের ব্যাপারটাও বলছি। আচ্ছা ভাই, এখন একটা কথা হইলো যে ম্যাথ, ফিজিক্সের ম্যাথ, ঠিক আছে, ওইটা করার ক্ষেত্রে কোনো অ্যাপ্রোচ কি আপনি সাজেস্ট করবেন? যে ধরেন আমি বুঝাইতে চাইতেছি যে আমি একটা ম্যাথ পড়তেছি, পড়ার সময় মানে আপনি স্টুডেন্ট হইলে আপনি ম্যাথটাকে কিভাবে ট্যাকল করতেন? আমি সব সময় দেখতাম কনসেপ্ট, নট ডেটা। ওকে, মানে এখনকার বাচ্চাদের সমস্যা হচ্ছে তারা ম্যাথ পড়ার সময় ডেটা খুঁজে, কি কি ডেটা আছে, এই ডেটাগুলো কোন সূত্রে ফিট ইন করে। এখানকার জটিলতা হচ্ছে অ্যাডমিশন টেস্টে বিশেষ করে অপ্রাসঙ্গিক ডেটা দেওয়া থাকে। ডেটা দেওয়া আছে 7টা, লাগবে আমার 5টা, ও তো 7টা ডেটা খুঁজতেছে। বা 2-3 স্টেপে অনেকগুলো ম্যাথ থাকে, যে আগে এটা বের করো, তারপর এটা থেকে এটা বের করতে হবে, তখন তো সূত্র মিলাতে পারে না। সো এই জন্য সূত্র না, রাদার কনসেপ্ট, যেখানে কি কনসেপ্টের কোশ্চেন করা হয়েছে সেই কনসেপ্ট অনুযায়ী আমার অ্যান্সার কি হবে। আচ্ছা, ওই কনসেপ্টটা ধরলেই তো ন্যারো ডাউন করে ফেলা যায় যে কোনটার আন্ডারে পড়তেছে। আচ্ছা ভাই, মেইন বই কি এনাফ? গুড এনাফ। ওকে, অ্যান্ড মেইন বইয়ের বাইরে কি বুয়েটে কিছু আসে? 80% আসবে মেইন বই থেকে। ওকে, 10% আসবে হচ্ছে মেইন বইয়ের কনসেপ্টটা একটু ঘুরায়, আর 10% হয়তো আননোন আসবে। আচ্ছা, এখন এই একটা প্রশ্ন আমি করি যে ওই 10% বা 20% না পারলেও কি আমার বুয়েটে চান্স হবে? প্রথম 100তে থাকবে। এক্স্যাক্টলি, এই জিনিসটাই পোলাপান ভাই বুঝতে চায় না। ওরা ভাবে যে আমার বুয়েটে টিকার জন্য মনে হয় সব কিছু পারতে হবে। ওই তো, যার সব কিছু পারতে হয় সেই দেখা যায় দিন শেষে চান্স পায় না। আচ্ছা, এখন ভাই কিছু ইম্পর্টেন্ট টপিকে আমরা যাব, ওটা আমি পরে আসতেছি। আমার কথা হলো আরেকটা কোয়েশ্চেন, যে আমি যদি 90+ অথবা 95 আপ এরকম মার্ক তুলতে চাই বোর্ডে, আপনি যে ওই যে 6টা স্টেপের কথা বললেন, ওটা ফলো করলেই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমাকে বলেন যে এই যে এতগুলা বছর ধরে আপনি অফলাইনে পড়াইতেছেন, অবভিয়াসলি স্টুডেন্টদের সাথে একদম গ্রাউন্ড লেভেলে ইন্টারাকশন হয়েছে আপনার, কি কি ভুল আপনি চোখে দেখছেন যে পোলাপান এই ভুলগুলা করে ফিজিক্স পড়ার ক্ষেত্রে বা একাডেমিক লাইফে, এইচএসসি লাইফে? প্রথম ভুল হচ্ছে বেশি বুঝে। ওকে, বারবার বলি এটা করিস না, এটা করিস না, তারপরও আমি বারবার পোলাপানরে বলি ভাই তুমি অতিরিক্ত পড়ো না, পরিমিত পড়ো না, আমার অনেক বেশি পড়তে হবে। অ্যাডমিশন টেস্টের আগের রাত্রে সে ফিল করে
আল্লাহ আমার মাথার ক্যাপাসিটি 1500 ম্যাথের, আমি করে ফেলছি 5000 ম্যাথ, তাহলে এখন আমি পরীক্ষার হলে যাই আমি কি মনে রাখবো? সো প্রথম ভুল অতিরিক্ত পড়া, পড়তে হবে পরিমিত। আমার ব্রেনের ক্যাপাসিটি সবার এক না, সো সবাই 5000 ম্যাথ করতে গেলে হবে না। এবং এই জন্য আমি ফার্স্ট বয়ের ভিডিও ইন্টারভিউ দেখতে নিষেধ করি, যে ফার্স্ট বয়ের ইন্টারভিউ দেখতে নাই, কারণ ফার্স্ট যে হওয়ার ওটা আল্লাহ প্রদত্ত মেধা নিয়ে আসছে, ওর পাথে সবাই হাঁটতে পারবে না। সো ওই যে ফার্স্ট বয়ের ভিডিও দেখানো মানে লোভ দেখানো, কোচিং সেন্টারগুলো গ্লোরিফাই করে, লোভ দেখায়। সো একটা স্টুডেন্টের সবসময় স্ট্র্যাটেজি সেট করা উচিত তার নিজের ক্যাপাসিটি অনুযায়ী, যে সে কতটুকু পারতেছে। কেউ একজন দিনে 5 ঘন্টা পড়তে গেলে তার নাভিশ্বাস উঠে যায়, 5 ঘন্টার বেশি সে নিতে পারে না। তারা যদি এখন আমি বলি না তোমাকে 10 ঘন্টাই পড়তে হবে, সে ফেল করবে। সো অ্যাকচুয়ালি মানে হচ্ছে প্রথম মিস্টেকটা বললাম অতিরিক্ত পড়া। সেকেন্ড মিস্টেক, তুমি তোমার হাতে অপশন যদি থাকে 1000 ম্যাথ একবার করার এবং 500 ম্যাথ 2 বার করার, অবশ্যই 500 ম্যাথ 2 বার করবা। কারণ 1000 ম্যাথ একবার করে তুমি মনে নাও রাখতে পারো, 500 ম্যাথ 2 বার করলে তোমার মনে থাকবে। তাহলে রিভিশন কম করাটা এটা একটা ক্রাইম। তো 1 নাম্বার ছিল অতিরিক্ত পড়া, 2 নাম্বার ছিল রিভিশন কম করা। 3 নাম্বার আরেকটা মিস্টেক হচ্ছে হাতে কলমে ম্যাথটা না করা, দেখে যাওয়া। প্রচুর ম্যাথ দেখছি, হাতে কলমে করি নাই। 4 নাম্বার মিস্টেক, পরীক্ষার আগের রাত্রে ঠিকমতো রিভিশন না করতে পারে। এখন এইটা কেন পারে না সেটা বুঝাই বলি। যে জায়গাগুলো আমি দুর্বল, যে জায়গাগুলো আমি ভুল করতেছি বেশি, এগুলো আইডেন্টিফাই করে রাখে না। সো পরীক্ষার আগের রাত্রে শুরু করে, প্রথম থেকে শুরু করে, পারা জিনিসও পড়ে, না পারা জিনিসও পড়ে। 2-3 ঘন্টা পরে টের পায় আল্লাহ বিশাল সিলেবাস, শেষ তো হচ্ছে না। তো কয়েক চ্যাপ্টার না রিভিশন করে পরীক্ষার হলে চলে যায়। কিন্তু আমার যদি একাডেমিক জার্নিতে সে আইডেন্টিফাই করে রাখে, সে ফর এক্সাম্পল ভেক্টর চ্যাপ্টারের আপেক্ষিক বেগ, তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এগুলো আমার কাছে কঠিন লাগতেছে, মার্ক করে রাখি, এগুলো আমার কাছে কঠিন। নিউটনিয়ান বলবিদ্যায় এসে জড়তার ভ্রামক আমার কাছে কঠিন লাগে, মার্ক করে রাখি। কাজ শক্তি ক্ষমতায় বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ কঠিন রাখতেছে, মার্ক করে রাখি। এভাবে চ্যাপ্টার ওয়াইজ যদি আমার মার্ক করা থাকে কোথায় কোথায় আমি উইক, পরীক্ষার আগের রাতে কী করবো, আগে উইক জায়গাগুলো কাভার করব। তাহলে উইক জায়গায় যদি আমার কাভার করা হয়ে যায়, অটোমেটিক কনফিডেন্স বেড়ে গেছে যে বাকি জিনিস তো আমি আল্লাহর মধ্যে পারি। সো আমি মোটামুটি এই 4টা ভুল বাচ্চাদের সবসময় দেখি। সো আমি আবার রিপিট করতেছি 4টা ভুল। 1 নাম্বার হচ্ছে অতিরিক্ত পড়া, 2 নাম্বার হচ্ছে রিভিশন না করা, 3 নাম্বার বলতেছিলাম হচ্ছে ওরা করে না, এই যে খাতায় লেখে কম, আর 4 নাম্বারটা হচ্ছে তোমার দুর্বল জায়গাগুলো আইডেন্টিফাই করে না। এই 4টা যদি সে করতে পারে ঠিকঠাক মতো, তার ভুলগুলো কভার হয়ে গেছে ইনশাআল্লাহ। মানে এগুলো যেন তারা রিপিট না করে। আইআইটি জের ওইখানে আরেকটা প্রশ্ন আমি করতাম, তখন ভুলে গেছিলাম। ভাই ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের যে ওই রেজনি খালিদের বই, ফান্ডামেন্টাল অফ ফিজিক্স বাই ওয়াকারের বই, ছায়া প্রকাশনের বই নিয়ে যে গুতাগুতি, অ্যানসার 30 ঘন্টা, তোমার 30 ঘন্টার পরে সময় আছে, পড়ো ভাই। ওকে, আচ্ছা, তো এটা মোটামুটি আমাদের কভার হয়ে গেল। রিভিশনের ক্ষেত্রে ভাই একটু যদি স্ট্র্যাটেজিটা বলতেন, যে পরীক্ষার আগের রাতে সে অ্যাকচুয়ালি রিভাইজ বলতে কি পড়বে? ওই যে একটু আগে বললাম, দুর্বল জায়গাগুলো যেগুলো খুঁজে বের করে আছে এগুলো আগে পড়বে। দুর্বল জায়গার ওগুলা কি খাতার লেকচারটা দেখে ম্যাথ করবে? অবশ্যই। ওকে, তো পরীক্ষার আগের রাতে তো মেইন বই তার রিডিং পড়ার কোনো সময় না, সময় নাই। ওকে, বুঝা গেছে। আচ্ছা ভাই, এখন একটা প্রশ্ন হলো যে স্টুডেন্টদের ক্ষেত্রে কোনটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করা উচিত, যে আমি ডেইলি ঘন্টা দেখে পড়বো নাকি টপিক দেখে পড়বো? যে আমি আজকে টেবিলে বসলাম আমি 5 ঘন্টা পড়বো, অথবা এটা না যে আমি আজকে টেবিলে বসলাম আমি এই টপিকটা শেষ করে উঠবো? কোনোটাই না, কোনোটাই না। এক একজন মানুষের এক এক দিন এক এক রকম যাবে ভাইয়া। সো এইভাবে যখন ফিক্স করা হয় তখন ব্যাপারটা হচ্ছে কোনো কোনো টপিকের সময় বেশি লাগতে পারে। ওকে আগে থেকে জানে এই টপিকে তার কতক্ষণ লাগবে। না ভাই, আমি এটাই বলতেছিলাম যে টপিক যদি সিলেক্ট করে বসে, যে তখন দেখা যাবে টপিক বেশি লাগলে তার ওই দিন একটু বেশি পড়া লাগতেছে। স্টুডেন্টরা যেটা করে, ওরা টেবিলে বসে থাকে অনেকক্ষণ, ম্যাথ করছে 3 দিন, আমার ঘন্টা হয়ে গেছে 3 ঘন্টা, বাট আমার আউটপুট অত নাই। তো এই হিসেবে কি মানে টপিক ধরে পড়াটা বেটার? জিনিসটা হচ্ছে খুব সিম্পল, এটা একটা আসলে মানে হচ্ছে ফ্লো, কন্টিনিউয়াস ফ্লো এর ব্যাপার, যে আমি বসবো পড়তে থাকবো, পড়ে যাব। আমার একটা পার্টিকুলার টাইম পিরিয়ড আছে, এই টাইম পিরিয়ডের মধ্যে যতটুকু পারি
আর মাথা গরম হয়ে গেলে উঠবো, একটু রেস্ট নিব। এই জন্য আমি ক্লাসরুমের অ্যাটেন্টিভনেসটাকে খুব বেশি পরিমাণ গুরুত্ব দিই। দেখো তোমরা এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি অনেক আগে দিয়ে ফেলছি। 5টা ডিভিশনের প্রথম ডিভিশন কোথায় বলছি, আজকে যা পড়ানো হয়েছে সেটা বাসায় যা পড়া। এই তো ভাই হয়ে গেছে। তো আমি সপ্তাহে 2টা লেকচার নিলাম একটা স্টুডেন্টের, ওর কাজ এই 2টা লেকচারের উপরে এই সপ্তাহে মাস্টারি করা, ওর অ্যাডভান্স হওয়ার দরকার নেই। কারণ আমি তো ইনশাল্লাহ সিলেবাস শেষ করে দিচ্ছি। কিন্তু ও যখনই অ্যাডভান্স হইতে যাবে, ও তখন নিজের মতো করে একটা পেজ সেট করার চেষ্টা করবে, যেখানে যে এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টগুলো আসতে শুরু করবে। কিছু স্টুডেন্ট তো এই ভুলটা করে যে আচ্ছা এই উইকে ভাই আমারে 2টা লেকচার নিছে, অত বেশি পড়ানো, নেক্সট উইকে পড়ে নিবেন, এভাবে করে 1 উইক 2 উইক 3 উইক জমতে জমতে একবার যদি জমে যায় সর্বনাশ। এক্স্যাক্টলি, এটা আমিও ভাই পোলাপানদের বলি যে তুমি একবার যদি ইন্টারমিডিয়েটে পড়া জমায় ফেলো শেষ। ওই জন্য কিন্তু আমি একটা জায়গায় বললাম যে পিছনে জমে গেছে, কখনো তুমি রিস্টার্ট করবা, পিছনটা ভুলে যাও, ওখান থেকে শুরু করো। ওকে, এখন ভাই প্রতি চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট টপিক কি বলে দিবেন কিনা? অ্যাকচুয়ালি এইভাবে আলাদাভাবে ইম্পর্টেন্ট টপিক বলাটা কোনোভাবেই কোনো টিচারের পক্ষে সমীচীন না। আচ্ছা, কারণ হচ্ছে কি, মানে হচ্ছে এইচএসসি লেভেলে কেউ যদি ফিজিক্সে উইক থাকে, সে পরে যদি ডিউ বা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে বা বিশ্ববিদ্যালয়ে কবে ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে যায়, ওর লাইফ একদম হেল হয়ে যাবে। সো এই জন্য এখানে আলাদাভাবে ভাই ইম্পর্টেন্ট টপিক নাই, সকল টপিকই সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় মনে করি যে এই টপিক থেকে তো বোর্ডে কোশ্চেন আসে না, কিন্তু ওই টপিক হয়তো বা বোর্ডে আসা একটা কোশ্চেনের কনসেপ্ট বোঝার জন্য দরকার। সে ফর এক্সাম্পল কেউ বৃত্তাকার গতি পড়লো না, তাহলে সে যে কিন্তু জড়তার ভ্রামকে কৌণিক বেগ সংক্রান্ত জিনিসপত্রগুলো বুঝবে না। সো সে ভাবছে বৃত্তাকার গতি থেকে কোশ্চেন আসে না, বাদ দিই। কিন্তু এইটা কিন্তু টর্ক রিলেটেড যে ম্যাথগুলো আসবে সেটার জন্য জরুরি ছিল। এই জন্য আসলে আমি এখন কি বৃত্তাকার গতিকে বাদ দিয়ে কথা বলতে পারবো? সম্ভব না। তো মোটামুটি ভাই আমাদের যা যা প্রশ্ন ছিল আপনার কাইন্ড অফ ওই একটা রোড ম্যাপের মধ্যে মোটামুটি সব চলে আসছে, ঠিক আছে? তো মোটামুটি আমি সব প্রশ্নই কভার করছি। ইন জেনারেল আপনি স্টুডেন্টদের উদ্দেশ্যে ভাই কিছু বলবেন কিনা, যারা মাত্র কলেজে উঠছে 27 ব্যাচের, মানে ওদের কলেজে স্টার্ট হয় না কিন্তু 15 তারিখ হবে। হ্যাঁ, তো যারা তোমরা 27 ব্যাচের ভাইয়া আপুরা আছো, ইন জেনারেল কথা একটাই, সেটা হচ্ছে পরিশ্রম করতে হবে শুরু থেকেই। 18 মাসের রোড ম্যাপ খুব সিম্পল, পাগলার মতো পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। রেজাল্ট তোমার আমার হাতে না, রেজাল্ট রিজিক। তোমার আমার হাতে হচ্ছে প্রচেষ্টা। প্রচেষ্টায় কোনো রকম ঘাটতি রাখা যাবে না, নিজেকে সবসময় পুশ করতে হবে, নিজের সেরাটা দিতে হবে। আর কোনোভাবেই ডিমোরালাইজড বা ফ্রাস্ট্রেটেড হওয়াই যাবে না। ওই যে বললাম রেজাল্ট তোমার আমার হাতে না, কিছু একটা জিনিস আমি খুব চেষ্টা করেও পাচ্ছি না, সমস্যা নেই, ওটা আমার রিজিকে নাই, কিন্তু তা থেকে আমি আমার চেষ্টা থামাবো? অবশ্যই না, আমি শেষ মোমেন্ট পর্যন্ত চেষ্টা করে যাব। তুমি মাঝখানে একটা কথা বলতেছিলা যে ওই যে পরীক্ষায় নাম্বার না পাইলে যেটা হয় বাচ্চা কাচ্চা হতাশ হয়ে যায়, এটা হয়ে যাবে না। নাম্বার পাচ্ছি না, আমি চেষ্টা করে যাব, হচ্ছে না, দেখা যাক, আল্লাহ ভরসা। তো শেষ পর্যন্ত যদি চেষ্টা করে যাও, ভালো কিছু ইনশাল্লাহ হবে। আর সবাইকে আমি একটা কথাই বলি, লাইফে ফ্রাস্ট্রেশন দূরে রাখার একটাই উপায়, আই অ্যাম নোবডি। সিজদার সংখ্যা বাড়াও, ফ্রাস্ট্রেশন চলে যাবে। কারণ তুমি যখন সিজদা দিবা, বাই ডিফল্ট তুমি মাথা নত করে ফেলছো কার কাছে, যিনি সব কিছুর কন্ট্রোলে আছেন। তো পেরেশানি কিসের? আল্লাহ তাআলা কন্ট্রোল করতেছেন সব কিছু, তাহলে আমার এত পেরেশান হওয়ার দরকার কি? কেন আমার কন্ট্রোলে থাকতে হবে জিনিসপত্র? সো এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, যে একটা মানে হচ্ছে সুপ্রিম পাওয়ারের কাছে নিজেকে সাবমিট করাটা, এই সাবমিশনটা যত ভালো যান, তার লাইফ তত ইজি হয়ে যায়। লাস্ট অফ অল, পড়ালেখায় ভালো করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলোর একটা ফ্যাক্টর হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। আমি কথাটা শুনতে খারাপ লাগলেও একটা কথা এইভাবে বলি, তোমার আজকে একটা সেমিস্টার ফাইনাল শেষ হয়েছে, আজকে রাত্রেও পড়ো, কারণ তা নাহলে তুমি তোমার মোমেন্টামটা লস করবা। রেগুলার পড়ার মজাটা কি জানো? রেগুলার পড়ার মজাটা হচ্ছে এই, পরীক্ষার সময় এক্সট্রা এফোর্ট দিতে হয় না, কারণ তুমি রেগুলারলি পড়ে আসছো, পরীক্ষার সময় নতুন করে পড়তে হচ্ছে না, রিভাইজ করে পরীক্ষা দিতে গেছো। সো যেদিন পরীক্ষা শেষ হবে ওই দিন তুমি ফুরফুরা অনুভব করবা, হ্যাঁ যাক ঝামেলাটা শেষ। কিন্তু যদি তুমি রেগুলার না পড়ো, পরীক্ষা যেদিন শেষ হবে সেদিন তুমি ফুরফুরা না, সেদিন তুমি টায়ার্ড, আল্লাহ এখন আমার ঘুমান লাগবে, কারণ তুমি মাঝখানে অনেক নির্ঘুম রাত কাটাইছো। লাস্ট অফ অল, পরীক্ষার আগের রাত্রে
কোনোভাবে রাত জাগা যাবে না। কারণ অনেকেই ভুলটা করে, আর আজকে সারা রাত জেগে পড়ে ফাটায় ফেলবো, এরপর পরীক্ষার হলে যে নিজেই ফেটে গেছি। তুমি টায়ার্ড, ঘুম পাচ্ছে, ক্যালকুলেশন মিলতেছে না, এই রিস্ক নেওয়াই যাবে না এইচএসসি লাইফে। যে কোনো পরীক্ষার আগের রাত্রে মিনিমাম 6 ঘন্টা ঘুমাইতেই হবে, 6 ঘন্টার নিচে কোনোভাবে অ্যালাউড না। পরিমিত ঘুম, পরিমিত খাওয়া এবং নিজের যত্ন নেওয়া, এই তিনটার দিকে প্রচণ্ড যত্নশীল হইতে হবে। নিজের যত্ন নিতে হবে। তো নিজের কীরকম যত্ন নিতে হবে? গরমের দিন বাইরে যাচ্ছি, ছাতা নিলে মানুষজন তুই কি মেয়ে মানুষ? হ্যাঁ ভাই, আমি মেয়ে মানুষ। ওই রোদে আমি হিট স্ট্রোক করতে রাজি না, তো আমি ছাতা নিব, পানির বোতল রাখবো। ঠান্ডার সময় নিজেকে ওয়েল প্রোটেক্টেড করে বেড়ে যাব, খালি মেঝেতে মোজা পরে থাকবো যাতে আমার ঠান্ডা না লাগে। সো একটা ভালো স্টুডেন্ট সবসময় সচেষ্ট থাকবে নিজের যাতে সুস্থতা বজায় থাকে, কারণ সুস্থ থাকলে সে বেশি পরিশ্রম করতে পারবে। সে পুরো জিনিসটা একটা হোল প্যাকেজ অ্যাকচুয়ালি। আর লাস্ট অফ অল, শুধু স্টুডেন্ট না, একটু বাবা মায়ের জন্য একটা মেসেজ দিই। গার্ডিয়ান যারা আছেন, আমার যে বয়স হয়েছে আমার কাছে স্টুডেন্টরা এখন সন্তানের সমতুল্য, এরা আমার কাছে ছেলে মেয়ের মতোই। তো আমি গার্ডিয়ানদেরকে অলওয়েজ একটা কথা বলি, সেটা হচ্ছে বি সাপোর্টিভ। সন্তানদের প্রতি সাপোর্টিভ হন। কেন? কারণ সন্তান আপনার সম্পত্তি বা সম্পদ না, সন্তান হচ্ছে আপনার কাছে দেওয়া আল্লাহ তাআলার একটা বিশাল নেয়ামত, একটা আমানত। তো আপনার সন্তানের রেজাল্টের আগে আপনার সন্তান কতটুকু মানুষ হলো সেদিকে দয়া করে মনোযোগ দেন। কারণ এখন আমরা সমাজে প্রচুর শিক্ষিত অমানুষ এবং জানোয়ার পাচ্ছি। তো সমাজটা শিক্ষিত অমানুষ জানোয়ারদের ভরে গেছে, এটা আমার একটা আফসোসের জায়গা। সো আমি গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট করব, আপনার সন্তানটা পরীক্ষায় ভালো করলে যেমন আপনি খুশি হন, আপনার সন্তানটা মানুষ হইলে তার থেকে বেশি খুশি হন। সে একটা ভালো কাজ করতেছে, অ্যাপ্রিসিয়েট করেন। সে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছে, অ্যাপ্রিসিয়েট করেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না, তাহলে তখন বান্ধা পিটান, নামাজ পড়ছ না কেন, নামাজ পড়তে হবে। আমি মুসলিমদের জন্য কথাগুলো বলতেছি, অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা তাদের ধর্ম অনুযায়ী আচার অনুষ্ঠান যা করার করবেন। সো ওভারঅল পুরো জিনিসটা হচ্ছে টাইমলিনেস, সময় অনুযায়ী সব কিছু করা দরকার, নিজের যত্ন রাখা, আল্লাহ তাআলার সঙ্গে কানেক্টিভিটিটা ভালো রাখা, বাসায় একটা সুস্থ সুন্দর পরিবেশের প্র্যাকটিস করার চেষ্টা করা, এবং রেজাল্ট খারাপ হলে হতাশ না হয়ে পরিশ্রমটা জারি রাখা। যদি এগুলো ইনশাল্লাহ তোমরা করতে পারো, দেখবো অটোমেটিক সাকসেস ইনশাল্লাহ তোমার পায়ে ধরা দিবে। আমি যেটা মনে করি ভাই, যে ওরা রেগুলার বেসিসে পড়াশোনা করতে করতে যদি অত টেনশন না নিয়ে জাস্ট গ্রেটফুল থাকে যে আচ্ছা খোদা দেখে নেবে, আমি আমার মতো চেষ্টাটা করে যাই। কারণ ভাই ইন্ডিয়ান আমরা দেখি যে আমরা এই টাইমে যখন কথা বলতেছি, এখন ভোরের প্রায় 6টা বেজে গেছে, ঠিক আছে, কত মানুষ গত রাতে না খেয়ে ঘুমাইতে গেছে, কত রাতের মানুষের মাথার উপর ছাদ নাই। আমি যতটুকু জানি 26%, মানে হচ্ছে আমি সেদিন একটা স্টাডিতে কোথায় যেন দেখতেছিলাম, আমি সোর্স যেহেতু বলতে পারতেছি না, আমার জাস্ট মনে হচ্ছে 26% অফ দ্য পিপল ইন দ্য হোল ওয়ার্ল্ড তারা রাতে হাংরি অবস্থায় ঘুমাইতে যায়। অনেকের মাথায় আমরা সেই 26%-এর মধ্যে নাই। এটার জন্যই তো হচ্ছে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। অনেকের মাথার উপর ছাদ ছিল না, ঠিক আছে, প্যালেস্টাইনে যে ইস্যু এখন হইতেছে ওটা আমরা জানি, ঠিক আছে। তো খোদা আমাদের অনেক ওয়েতে হেল্প করতেছে, অনেক ওয়েতে ভালো রাখতেছে। তো অবভিয়াসলি গ্রেটফুল ইন দি এন্ড, লাইফে যাই করো না কেন গ্রেটফুল থাকো, ঠিক আছে, নিজের বাবা মার প্রতি, উপরওয়ালার প্রতি, যে তোমারে ভালো রাখছে দেখেই তুমি এই ভিডিওটা দেখতে পারতেছো, তাই না? ট্রু, সো ভেরি ট্রু। যে আমি মাঝে মধ্যে নিজেকে এই কোশ্চেনটা আস্ক করি, আল্লাহ মাফ করুক, হোয়াট ইফ আল্লাহ আমাকে ওই বস্তির একটা ঘরে পাঠাইতেন, আমি কোথায় জন্ম নিয়েছি এটা তো আমি সিলেক্ট করে আসি নাই ভাই, এটা আল্লাহ তাআলা পাঠাইছেন আমাকে। সো দিস ইজ এ টেস্ট ফর মি। সো যে পজিশনে আছে সেই পজিশন থেকে অবশ্যই ভালো করার চেষ্টা করবে, কিন্তু ওই যে শুকরিয়া আদায় করার ব্যাপারটা অলওয়েজ থাকতে হবে। আর যদি কোনো ব্যাপারে মন খারাপ হয় সেক্ষেত্রে তো সমাধান আছে, সিজদা দাও, ডাকো, আল্লাহকে ডাকো যে আল্লাহ আমার এই সমস্যাটা তুমি দূর করে দাও। অবভিয়াসলি।
তো ভাই মোটামুটি আমরা যা যা নিয়ে কথা বলতাম আমরা মোটামুটি সব কিছুর কথাবার্তাই বলে ফেলছি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই সময়টা দেওয়ার জন্য। আমাদের এপিসোড 2 আজকে আমরা এখানে শেষ করতেছি। তো মনির ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, ইনশাল্লাহ যদি আমি নেক্সট আরো কোনো টপিক আরো এপিসোড করি ইনশাল্লাহ আপনি আরেকদিন যদি সময় দেন ভালো হবে অবভিয়াসলি। তো তোমাদের সাথে এপিসোড 3 তে দেখা হইতেছে। ফিজিক্স নিয়ে কথা বললাম, কেমিস্ট্রি নিয়ে কথা হইছে, ইনশাল্লাহ ম্যাথ নিয়ে কথা হবে নেক্সট ভিডিওতে। তো তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।